নমস্কার, আমি অনুভব। বাংলা সাহিত্য ও অরিজিনালস কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময়। আজ আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী চাঁদের পাহাড়ের দ্বিতীয় পর্ব। গত পর্বে কি হয়েছে সেটা ছোট্ট করে মনে করিয়ে দেওয়া যাক। গ্রামের ছেলে শঙ্কর FA পাশ করে গ্রামে বসেছিল। বাবার শরীরের কারণে সে বাধ্য হয়েছিল কেরানির চাকরি করতে, যদিও তার স্বপ্ন ছিল অন্য। হঠাৎ করেই তার জীবন যায় বদলে। শঙ্করের গ্রামের জামাই প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায় সুদূর আফ্রিকায় রেল কোম্পানিতে কাজ করে। সে গ্রামে ফিরে আসে এবং শঙ্করের সঙ্গে যোগাযোগ হবার ফলে শঙ্করকে তার সঙ্গে নিয়ে যেতে চায়। শঙ্কর এক কথায় রাজি। সে পাড়ি দেয় আফ্রিকা। কিসুমু রেল কনস্ট্রাকশন ক্যাম্পে তার গাছ জোটে। সেখানে সিংহের উপদ্রবের মুখোমুখি হয় সে। আলাপ হয় ভারতবর্ষের ছেলে তিরুমল আপ্পার সঙ্গে, কিন্তু সিংহের হাতে সেও বেঘরে প্রাণ হারায়। এরপর নানান কারণে রেল কনস্ট্রাকশনের কাজ বন্ধ হয়। শঙ্করের হয় পদোন্নতি। সে হয় স্টেশন মাস্টার। স্টেশন মাস্টার হয়ে তার নতুন এক অভিজ্ঞতা শুরু হয়। সিংহ তো বটেই, এবার তার মুখোমুখি আসে আফ্রিকার বিষাক্ত সাপ ব্ল্যাক মাম্বা। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাটে শঙ্করের একঘেয়ে জীবন। কিন্তু একদিন শঙ্করের এই জীবনেও পড়ে ছেদ। তার সঙ্গে আলাপ হয় ডিয়েগো অ্যালভারেজ নামক এক সোনা হীরের প্রসপেক্টরের সঙ্গে। সে শোনালো তার জীবনের অভূতপূর্ব এক ঘটনা, আর শোনালো তার সঙ্গী জিম কার্টারের মর্মান্টিক মৃত্যুর ঘটনা। এরপর এই গল্প শুনে শঙ্কর উত্তেজিত হয়ে উঠল, বেরিয়ে পড়ল অ্যালভারেজের সঙ্গী হয়ে। আজ শুনবেন চাঁদের পাহাড়ের দ্বিতীয় পর্ব। গল্প পাঠ ও গল্পের সূত্রধর আমি অনুভব। শুরু হচ্ছে চাঁদের পাহাড় দ্বিতীয় পর্ব। দিন 15 পরে শঙ্কর ও অ্যালভারেজ উজিজি বন্দর থেকে স্টিমারে ট্যাঙ্কানিকা হ্রদের পক্ষে ভাসল। হ্রদ পার হয়ে অ্যালবার্টভিল বলে একটা ছোট্ট শহরে কিছু আবশ্যকীয় জিনিস কিনে নিল। এই শহর থেকে কাবালো পর্যন্ত বেলজিয়াম গভর্নমেন্ট রেলপথ আছে। সেখান থেকে কঙ্গো নদীতে স্টিমার চড়ে 3 দিনের পথ সানকিনি যেতে হবে। সানকিনি নেমে কঙ্গো নদীর পথ ছেড়ে দক্ষিণ মুখে অজ্ঞাত বন জঙ্গল ও মরুভূমির দেশে প্রবেশ করতে হবে। কাবালো অতি পরিষ্কার স্থান। কতকগুলো বর্ণম শঙ্কর পর্তুগিজ ওর কাছে এসে বলল, হ্যালো, কোথায় যাবে? দেখছি নতুন লোক, আমায় চেনো না নিশ্চয়ই। আমার নাম অ্যালবুকার্ক। শঙ্কর চেয়ে দেখলে অ্যালভারেজ তখনও স্টেশনের মধ্যে। লোকটার চেহারা যেমন কর্কশ তেমনি কদাকার, কিন্তু সে ভীষণ জোয়ান, প্রায় 7 ফুটের কাছাকাছি লম্বা। শরীরের প্রত্যেকটি মাংসপেশি গুণে নেওয়া যায়, এমন সুদৃঢ় ও সুগঠিত। শঙ্কর বললে, তোমার সঙ্গে পরিচিত হয়ে সুখী হলাম। লোকটা বললে, তুমি দেখছি কালা আদমি, বোধহয় ইস্ট ইন্ডিজের। আমার সাথে পোকার খেলবে, চলো। শঙ্কর ওর কথা শুনে চটেছিল। বললে, তোমার সঙ্গে পোকার খেলার কোনো আগ্রহ আমার নেই। সঙ্গে সঙ্গে এটাও সে বুঝলে লোকটা পোকার খেলবার ছলে তাদের সর্বস্ব অপহরণ করতে চায়। পোকার একরকম তাসের জুয়া খেলা। শঙ্কর নাম জানলেও সে খেলা কখনো জীবনে দেখেওনি। নাইরোবি দেশে জানতো বদমাইশ জুয়ারিরা পোকার খেলার ছল করে নতুন লোকে সর্বনাশ করে। এটা এক ধরনের ডাকাতি। শঙ্করের উত্তর শুনে পর্তুগিজ বদমাইশটা রেগে লাল হয়ে উঠল। তার চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরোতে চাইল। সে আরও কাছে ঘেঁষে এসে দাঁতে দাঁত চেপে অতি বিকৃত সুরে বললে, কি নেগার, কি বললি? ইস্ট ইন্ডিজের তুলনায় তুই অত্যন্ত ফাজিল দেখছি। তোর ভবিষ্যতের মঙ্গলের জন্য জানিয়ে দিই যে তোর মতো কালা আদমি কি অ্যালবুকার্ক ডজনে ডজনে মেরেছে। আমার নিয়ম হচ্ছে এই, শোন, কাবালোতে নতুন যে নামবে তারা আমার সাথে পোকার খেলবে, নয়তো আমার সাথে রিভলভারে দ্বন্দ্বযুদ্ধ করবে।
শঙ্কর দেখলে এই বদমাইশ লোকটার সঙ্গে রিভলভারের লড়াইয়ে নামলে মৃত্যু অনিবার্য। বদমাইশটা হচ্ছে একজন ক্র্যাক শট গুন্ডা। আর সে কি? কাল পর্যন্ত রেলের নিরীহ কেরানি ছিল, কিন্তু যুদ্ধ না করে যদি পোকারই খেলে তবে সর্বস্ব যাবে। হয়তো 8 মিনিট কাল শঙ্করের দেরি হয়েছে উত্তর দিতে। লোকটা কোমরের চামড়ার হোলস্টার থেকে নিমেষের মধ্যে রিভলভার বার করে শঙ্করের পেটের কাছে উঁচিয়ে বললে, যুদ্ধ না পোকার? শঙ্করের মাথায় রক্ত উঠে গেল। ভীরুর মতো সে পাশবিক শক্তির কাছে মাথা নিচু করবে না, হোক মৃত্যু। সে বলতে যাচ্ছে যুদ্ধ, এমন সময় পেছন থেকে ভয়ানক বাজখাই সুরে কে বললে, এই সামলাও, গুলিতে মাথার চাঁদি উঠল বলে। দুজনেই চমকে উঠে পেছনে চাইলে। অ্যালভারেজ তার উইনচেস্টার রিপিটারটা বাগিয়ে উঁচিয়ে পর্তুগিজ বদমাইশটার মধ্যে লক্ষ্য করে দৃঢ়ভাবে দাঁড়িয়ে। শঙ্কর সুযোগ বুঝে চট করে পিস্তলের নলটা উল্টো দিকে ঘুরিয়ে দিল। অ্যালভারেজ বললে, বালকের সঙ্গে রিভলভার ডুয়েল? চুপ! 3 বলতে পিস্তল ফেলে দিবি। 1 2 3। আলবুগার্গের শীতল হাত থেকে পিস্তলটা মাটিতে পড়ে গেল। অ্যালভারেজ বললে, বালককে এক কাপে খুব বীরত্ব জাহির করছিলি না? আচ্ছা মেট, কিছু মনে করো না, আমার ওই হাত দাও, আমার পিস্তলটা দাও ছোকরা, দাও, কোনো ভয় নেই, দাও, হাতে হাত দাও। তুমিও মেট, অ্যালবুকার রাগ পুষে রাখে না। এসো, কাছেই আমার কেবিন, এক গ্লাস বিয়ার খেয়ে যাও। অ্যালভারেজ নিজের জাতের লোকের রক্ত চেনে। ওর নিমন্ত্রণ গ্রহণ করে শঙ্করকে সঙ্গে নিয়ে আলবুগার্গের কেবিনে নিয়ে গেল। শঙ্কর বিয়ার খায় না শুনে তাকে কফি করে দিলে সে। প্রাণখোলা হাসি হেসে কত গল্প করলে, যেন কিছুই হয়নি। শঙ্কর বাস্তবেই কি লোকটার দিকে আকৃষ্ট হলো। কিছুক্ষণ আগের অপমান ও শত্রুতা যে এখন বেমালুম ভুলে গিয়ে জাতের হাতে অপমান হয়েছে তাদের সঙ্গেই এমনি ধারা দিলখোলা হেসে খোশ গল্প করতে পারে, পৃথিবীতে সে ধরনের লোক বেশি নেই। পরদিন ওরা কাবালো থেকে স্টিমারে উঠল কঙ্কন দ্বীপে দক্ষিণমুখ যাবার জন্য। নদীর 2 তীরের দৃশ্য শঙ্করের মন আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। এরকম অদ্ভুত বন জঙ্গলের দৃশ্য জীবনে কখনো সে দেখেনি। এতদিন সে যেখানে ছিল আফ্রিকার সেই অঞ্চলে এমন বন নেই। সে শুধু বিস্তীর্ণ প্রান্তর, প্রধানত ঘাসের বন, মাঝে মাঝে বাবলা ও ইউকা গাছ। কিন্তু কঙ্কন দ্বীপে স্টিমার যত অগ্রসর হয়, দুধারের নিবিড় বনানী, কত ধরনের মোটা মোটা লতা বনের ফুল, বন্য প্রকৃতি এখানে আত্মহারা, লীলাময়ী। আপনার সৌন্দর্যে ও নিবিড় প্রাচুর্যে আপনি মুগ্ধ। শঙ্করের মধ্যে যে সৌন্দর্য প্রিয় ভাবুক মনটি ছিল, হাজারোক সে বাংলার মাটির ছেলে। ডিয়াগো অ্যালভারেজের মতো শুধু কঠিন প্রাণ স্বর্ণার সেই প্রসপেক্টর নয়। এই রূপের মেলায় সে মুগ্ধ ও বিস্মিত হয়ে রাঙা অপরাহ্নে ও দুপুর রোদে আপন মনে কত কি স্বপ্নজাল রচনা করে। অনেক রাত্রে সবাই ঘুমিয়ে পড়ে। অচেনা তারাভরা বিদেশের আকাশের তলায় রহস্যময়ী বন্য প্রকৃতির তখন যেন জেগে উঠেছে। জঙ্গলের দিক থেকে কত বন্যজন্তুর ডাক কানে আসে। শঙ্করের চোখে ঘুম নেই। এই স্বপ্নে ভোর হয়ে মধ্য আফ্রিকার নৈশ শীতলতাকে তুচ্ছ করেও জেগে বসে থাকে। ওই চলচলে সপ্তর্ষি মণ্ডল আকাশে অনেক দূরে তার ছোট্ট গ্রামের মাথাতেও আজ এমনি সপ্তর্ষি মণ্ডল উঠেছে। ওই রকম এক ফালি কৃষ্ণপক্ষের গভীর রাত্রির চাঁদও। সেসব পরিচিত আকাশ ছেড়ে কত দূরে সে এসে পড়েছে, আরও কত দূরে তাকে যেতে হবে, কি এর পরিণতি কে জানে। 2 দিন পরে বোট এসে সানকিনি পৌঁছলো। সেখান থেকে ওরা আবার পদব্রজে রওনা হলো। জঙ্গল এদিকে বেশি নেই, কিন্তু দিগন্ত প্রসারী
জনমানবহীন প্রান্তর ও অসংখ্য ছোট বড় পাহাড়, অধিকাংশ পাহাড় রুক্ষ ও বৃক্ষশূন্য। কোনো কোনো পাহাড়ে ইউফোরবিয়া জাতীয় গাছের ঝোপ। কিন্তু শঙ্করের মনে হলো আফ্রিকার এই অঞ্চলের দৃশ্য বড় অপরূপ। এতটা ফাঁকা জায়গা পেয়ে মন যেন হাঁফ ছেড়ে বাঁচে। সূর্যাস্তের রং, জ্যোৎস্না রাত্রির মায়া এই দেশকে রাত্রে অপরাহ্নে রূপকথার পরীর রাজ্য করে তোলে। অ্যালভারেজ বললে, এই ভেল্ড অঞ্চলে সব জায়গা দেখতে একরকম বলে পথ হারাবার সম্ভাবনা কিন্তু খুব বেশি। কথাটা যেদিন বলা হলো সেদিনই এক কাণ্ড ঘটল। জনহীন বেল্টে সূর্য অস্ত গেলে ওরা একটা ছোট পাহাড়ের আড়ালে টাবু খাটিয়ে আগুন জ্বালালে। শঙ্কর জল খুঁজতে বেরোলো, সঙ্গে অ্যালভারেজের বন্দুকটা নিয়ে গেল। কিন্তু মাত্র 2টি টোটা। আধ ঘন্টা এদিক ওদিক ঘুরে বেলাটুকু গেল। পাতলা অন্ধকারে সমস্ত প্রান্তরকে ধীরে ধীরে আবৃত করে দিলে। শঙ্কর শপথ করে বলতে পারে সে আধ ঘন্টার বেশি হাঁটেনি। হঠাৎ চারিধারে চেয়ে শঙ্করের কেমন একটা অস্বস্তি বোধ হলো, যেন কি একটা বিপদ আসছে। তাঁবুতে ফেরা ভালো। দূরে দূরে ছোট বড় পাহাড়, একই রকম দেখতে সব দিক, কোনো চিহ্ন নেই, সব একাকার। মিনিট 5-6 হাঁটার পরেই শঙ্করের মনে হলো সে পথ হারিয়েছে। তখন অ্যালভারেজের কথাটা তার মনে পড়ল, কিন্তু তখনও সে অভিজ্ঞতার দরুন বিপদের গুরুত্ব বুঝতে পারলে না। হেঁটেই যাচ্ছে, একবার মনে হয় সামনে, একবার মনে হয় বাঁয়ে, একবার মনে হয় ডাইনে। তাঁপুর আগুনের কুণ্ডটা দেখা যায় না কেন? কোথায় সেই ছোট পাহাড়টা? 2 ঘন্টা হাঁটবার পরে শঙ্করের খুব ভয় হলো। এতক্ষণে সে বুঝেছে যে সে সম্পূর্ণরূপে পথ হারিয়েছে এবং ভয়ানক বিপদগ্রস্ত। একা তাকে রোডেশিয়ার এই জনমানব শূন্য সিংহ সংকুল অজানা প্রান্তরে রাত কাটাতে হবে, অনাহারে এবং এই কনকনে শীতে, বিনা গম্বলে ও বিনা আগুনে, সঙ্গে একটা দেশলাই পর্যন্ত নেই। ব্যাপারটা সংক্ষেপে এই দাঁড়ালো যে পরদিন সন্ধ্যার পূর্বে, অর্থাৎ পথ হারানোর 24 ঘন্টা পরে উদ্ভ্রান্ত তৃষ্ণায় মুমূর্ষু শঙ্করকে ওদের তাঁবু থেকে প্রায় 7 মাইল দূরে একটা ইউফোরবিয়া গাছের তলা থেকে অ্যালভারেজ উদ্ধার করে তাঁবুতে নিয়ে এলো। অ্যালভারেজ বললে, তুমি যে পথ ধরেছিলে শঙ্কর, তোমাকে আজ খুঁজে বার করতে না পারলে তুমি গভীর থেকে গভীরতর মরুপ্রান্তরের মধ্যে গিয়ে পড়ে কাল দুপুর নাগাদ তৃষ্ণায় প্রাণ হারাতে। এর আগে তোমার মতো অনেকেই রোডেশিয়ার ভেল্ডে এইভাবে মারা গিয়েছে। এসব বড় ভয়ানক জায়গা। তুমি আর কখনো তাঁবু থেকে ওরকম বেরিও না, কারণ তুমি আনাড়ি। মরুভূমিতে ভ্রমণের কৌশল তোমার জানা নেই, ডাহা মারা পড়বে। শঙ্কর বললে, অ্যালভারেজ, তুমি 2 বার আমার প্রাণ রক্ষা করলে, এ আমি ভুলবো না। অ্যালভারেজ বললে, ইয়ং ম্যান, ভুলে যাচ্ছ যে তার আগে তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। তুমি না থাকলে ইউগান্ডার তৃণভূমিতে আমার হাড়গুলো সাদা হয়ে আসতো এতদিন। মাস 2 ধরে রোডেশিয়া ও এঙ্গোলার মধ্যবর্তী বিস্তীর্ণ বেল্ট অতিক্রম করে অবশেষে দূরে মেঘের মতো পর্বতশ্রেণী দেখা গেল। অ্যালভারেজ ম্যাপ মিলিয়ে বলল, ওই হচ্ছে আমাদের গন্তব্যস্থান, রিক্টার্স ভেল্ট পর্বত। এখন এখান থেকে প্রায় 40 মাইল হবে। আফ্রিকার এইসব খোলা জায়গায় অনেক দূর থেকে জিনিস দেখা যায়। এই অঞ্চলে অনেক বাউবাল গাছ। শঙ্করের এই গাছটা বড় ভালো লাগে। দূর থেকে যেন মনে হয় বট কি অসত্য গাছের মতো, কিন্তু কাছে গেলে দেখা যায় বাউবাব গাছ ছায়া বিরল অথচ বিশাল, আঁকা বাঁকা, সারা গায়ে যেন বড় বড় আঁচিল কি আপ বেরিয়েছে, যেন আরব্য উপন্যাসের একটা বেঁটে কুদর্শন কুব্জ দৈত্য। বিস্তীর্ণ প্রান্তরে এখানে ওখানে প্রায় সর্বত্রই দূরে নিকটে বড় বড় বাউবাব গাছ দাঁড়িয়ে। একদিন সন্ধেবেলার দুর্জয় শীতে তাঁপুর সামনে আগুন করে বসে অ্যালভারেজ বললে, এই যে দেখছো রোডেশিয়ার ভেল্ট অঞ্চল, এখানে হিরে ছড়ানো আছে সর্বত্র। এটা হীরের খনির দেশ। কিম্বার্লি খনির নাম নিশ্চয়ই শুনেছ।
আরও অনেক ছোটোখাটো খনি আছে এখানে ওখানে। ছোট বড় হীরের টুকরো কত লোক পেয়েছে, এখনও পায়। কথা শেষ করেই বলে উঠল, ও কারা? শঙ্কর সামনে বসে ওর কথা শুনছিল। বললে, কোথায় কে? কিন্তু অ্যালভারেজের তীক্ষ্ণ দৃষ্টি তার হাতের বন্দুকের গুলির মতোই অব্যর্থ। কিন্তু পরে তাঁবু থেকে দূরে অন্ধকারে কয়েকটি অস্পষ্ট মূর্তি এদিকে এগিয়ে আসছে। শঙ্করের চোখে পড়ল। অ্যালভারেজ বললে, শঙ্কর, বন্দুক নিয়ে এসো, চট করে যাও, টোটা পরে নিয়ে এসো। বন্দুক হাতে শঙ্কর বাইরে এসে দেখলে অ্যালভারেজ নিশ্চিন্ত মনে ধূমপান করছে। কিছু দূরে অজানা মূর্তি কয়েকটি এখনও অন্ধকারের মধ্যে দিয়ে আসছে। একটু পরে তারা এসে তাঁবুর অগ্নিকুণ্ডের বাইরে দাঁড়ালো। শঙ্কর চেয়ে দেখলে আগন্তুক কয়েকটি কৃষ্ণবর্ণ দীর্ঘকায়। তাদের হাতে কিছু নেই, পরনে নেংটি, গলায় সিংহের লোম, মাথায় পালক, সুগঠিত চেহারা। তাঁবুর আলোয় মনে হচ্ছে যেন কয়েকটি ব্রোঞ্জের মূর্তি। অ্যালভারেজ জুলু ভাষায় বললে, কি চাও তোমরা? ওদের মধ্যে কি কথাবার্তা চলল। তারপরে ওরা সব মাটির ওপর বসে পড়লে। অ্যালভারেজ বললে, শঙ্কর, ওদের খেতে দাও। তারপর অনুচ্চ স্বরে বলল, বড় বিপদ, খুব হুঁশিয়ার শঙ্কর। টিনের খাবার খোলা হলো। সকলের সামনেই খাবার রাখলে শঙ্কর। অ্যালভারেজও ওই সঙ্গে আবার খেতে বসল, যদিও সে ও শঙ্কর সন্ধ্যার সময় তাদের নৈশ আহার শেষ করেছে। শঙ্কর বুঝলে অ্যালভারেজের কোনো মতলব আছে, কিংবা এদেশের রীতি অতিথির সঙ্গে খেতে হয়। অ্যালভারেজ খেতে খেতে জুলু ভাষায় আগন্তুকদের সঙ্গে গল্প করছে। অনেকক্ষণ পরে খাওয়া শেষ করে ওরা চলে গেল। চলে যাবার আগে সবাইকে একটা করে সিগারেট দেওয়া হলো। ওরা চলে গেলে অ্যালভারেজ বললে, ওরা মাটাবেল জাতির লোক, ভয়ানক, দুর্দান্ত। ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে অনেক বাল ধরেছে। শয়তানকেও ভয় করে না ওরা। সন্দেহ করেছে যে আমরা ওদের দেশে এসেছি হীরের খনির সন্ধানে। আমরা যে জায়গাটায় আছি এটা ওদের একজন সর্দারের রাজ্য। কোনো সভ্য গভর্নমেন্টের আইন এখানে খাটবে না, ধরবে আর নিয়ে গিয়ে পুড়িয়ে মারবে। চলো আমরা তাঁবু তুলে রওনা হই। শঙ্কর বললে, তাহলে তুমি বন্দুক আনতে বললে যে? অ্যালভারেজ হেসে বললে, দেখো, ভেবেছিলাম যদি ওরা খেয়ে না ভোলে কিংবা কথাবার্তায় যদি বুঝতে পারি যে ওদের মতলব খারাপ, ভোজনরত অবস্থাতেই ওদের গুলি করব। এই দেখো, রিভলভার পিছনে রেখে তবে খেতে বসেছিলাম। এ কটাকে সাবার করে দিতাম। আমার নাম অ্যালভারেজ। আমি একসময় শয়তানকেও ভয় করতাম না, এখনও করি রে। ওদের হাতের মাছ মুখে পৌঁছবার আগেই আমার পিস্তলে গুলি ওদের মাথার খুলি উড়িয়ে দিত। আরও 5-6 দিন পথ চলার পরে একটা খুব বড় পর্বতের পাদমূলে নিবিড় ট্রপিক্যাল অরণ্যের মধ্যে ওরা প্রবেশ করলে। স্থানটি যেমন নির্জন তেমনি বিশাল। সে বন দেখে শঙ্করের মনে হলো একবার যদি সে এর মধ্যে পথ হারায়, সারা জীবন ঘুরলেও বার হয়ে আসবার সাধ্য তার হবে না। অ্যালভারেজও তাকে সাবধান করে দিয়ে বললে, খুব হুঁশিয়ার শঙ্কর। বনে চলাফেরা যার অভ্যাস নেই সে পদে পদে এইসব বনে পথ হারাবে। অনেক লোক বেঘরে পড়ে বনের মধ্যে মারা পড়ে। মরুভূমির মধ্যে যেমন পথ হারিয়ে ঘুরছিলে তুমি, এর মধ্যেও ঠিক তেমনি পথ হারাতে পারো। কারণ এখানে সবই একরকম। এক জায়গা থেকে আর এক জায়গাকে পৃথক করে চিনে বা কোনো চিহ্ন নেই। ভালো বুশম্যান না হলে পদে পদে বিপদে পড়তে হবে। বন্দুক না নিয়ে এক পা কোথাও যাবে না, এটিও যেন মনে থাকে। মধ্য আফ্রিকা বন শৌখিন ভ্রমণের পার্ক নয়। শঙ্করকে তা না বললেও চলতো, কারণ এসব অঞ্চল যে শখের পার্ক নয় তা এর চেহারা দেখেই সে বুঝতে পেরেছে। সে জিজ্ঞেস করলে, আর সেই হলদে হীরের খনি কত দূরে? এই তো রিক্টার্সফেল্ড পর্বতমালা, ম্যাপে যতটুকু বোঝা যাচ্ছে। অ্যালভারেজ হেসে বললে, তোমার ধারণা নেই বললাম যে। আসল রিক্টারভেল্টের এটা বাইরের থাক। এরকম আরও অনেক থাক আছে। সমস্ত অঞ্চলটা এত বিশাল যে
পূবে 70 মাইল আর পশ্চিম দিকে 100 থেকে 150 মাইল পর্যন্ত গেলেও এই বন ও পাহাড় শেষ হবে না। সর্বনিম্ন গ্রস্ত 40 মাইল, সমস্ত জড়িয়ে 8-9 হাজার বর্গ মাইল সমস্ত রিক্টার্স ভেল পার্বত্য অঞ্চল ও অরণ্য। এই বিশাল অজানা অঞ্চলের কোনখানটাতে যে এসেছিল 7-8 বছর আগে, ঠিক সেই জায়গাটা খুঁজে বার করা কি ছেলে খেলা ইয়ং ম্যান? শঙ্কর বললে। এদিকে খাবার ফুরিয়েছে, শিকারের ব্যবস্থা দেখতে হয়, না হলে কাল থেকে বায়ুভক্ষণ ছাড়া আর উপায় নেই। অ্যালভারেজ বললে। কিছু ভেবো না, দেখছো না গাছে গাছে বেবুনের দল। কিছু না মিলে বেবুনের দাপনা ভাজা আর কফি দিয়ে দিব্যি ব্রেকফাস্ট খাবো কাল থেকে। আজ আর নয়, তাঁবু ফেলো, বিশ্রাম করা যাক। একটা বড় গাছের নিচে তাঁবু খাটিয়ে ওরা আগুন জ্বালালে। শঙ্কর রান্না করলে। আহারাদি শেষ করে যখন দুজনে আগুনের সামনে বসেছে তখনও বেলা আছে। অ্যালভারেজ কড়া তামাকের পাইপ টানতে টানতে বললে, জানো শঙ্কর, আফ্রিকার এইসব অজানা অরণ্যে এখনো কত জানোয়ার আছে যার খবর বিজ্ঞান শাস্ত্র রাখে না। খুব কম সভ্য মানুষ এখানে এসেছে। ওকাপি বলে যে জানোয়ার, সে তো প্রথম দেখা গেল 1900 সালে। এক ধরনের বুনো শুয়োরও আছে, যা সাধারণ বুনো শুয়োর প্রায় 3 গুণ বড় আকারের। 1888 সালে মোজেস কাউলে, পৃথিবী পর্যটক ও বড় শিকারী, সর্বপ্রথম ওই বুনো শুয়োরের সন্ধান পান বেলজিয়ান কাঙ্গল লুয়ালাবু অরণ্যের মধ্যে। তিনি বহু কষ্টে একটা শিকারও করেন এবং নিউ ইয়র্ক প্রাণীবিদ্যা সংক্রান্ত মিউজিয়ামে উপহার দেন। বিখ্যাত রোডেশিয়ান মনস্ট্রের নাম শুনেছ? শঙ্কর বললে। না, কি সেটা? শোনো তবে। রোডেশিয়ার উত্তর সীমায় প্রকাণ্ড জলভূমি আছে। ওদেশের অসভ্য জুলুদের মধ্যে অনেকেই এক অদ্ভুত ধরনের জানোয়ারকে এই জলভূমিতে মাঝে মাঝে দেখেছে। ওরা বলে তার মাথা কুমিরের মতো, গন্ডারের মতো তার শিং, আর গলাটা অজগর সাপের মতো লম্বা ও আঁশওয়ালা। দেহটা জলহস্তির মতো, লেজটা কুমিরের মতো। বিরাট দেহ এই জানোয়ারের প্রকৃতিও খুব হিংস্র। জল ছাড়া কখনো ডাঙায় এই জানোয়ারকে দেখা যায়নি। তবে এইসব অসভ্য দেশি লোকের অতিরঞ্জিত বিবরণ বিশ্বাস করাও শক্ত। কিন্তু 1880 সালে জেমস মার্টিন বলে এক প্রসপেক্টর রোডেশিয়ার এই অঞ্চলে বহু দিন ঘুরেছিলেন সোনার সন্ধানে। মিস্টার মার্টিন আগে জেনারেল ম্যাথিউসের এডিকং ছিলেন। নিজে একজন ভালো ভূতত্ত্ব এবং প্রাণীতত্ত্ববিদও ছিলেন। ইনি তার ডায়েরির মধ্যে রোডেশিয়ার এই অজ্ঞাত জানোয়ার দূর থেকে দেখেছেন বলে উল্লেখ করে গেছেন। তিনিও বলেন জানোয়ারটার আকৃতিতে প্রাগৈতিহাসিক যুগের ডাইনোসর জাতীয় সরীসৃপের মতন, কিন্তু বেজায় বড়। কিন্তু তিনি জোর করে কিছু বলতে পারেননি, কারণ খুব ভোরের কুয়াশার মধ্যে কভিরান্ডো হ্রদের সীমানায় জলভূমিতে আবছায়াভাবে জানোয়ারটাকে দেখেছিলেন। জানোয়ারটার ঘোড়া চিহি ডাকের মতো ডাক শুনেই তার সঙ্গে জুহু চাকরগুলো ঊর্ধ্বশ্বাসে পালাতে পালাতে বললে, সাহেব পালাও পালাও, ডিঙ্গনেক ডিঙ্গনেক ডিঙ্গনেক। ওই জানোয়ারটার জুলু নাম হচ্ছে ডিঙ্গনেক। 2-3 বছরে 1-8বার দেখা দেয় কি না দেয়, কিন্তু সেটা এতটাই হিংস্র যে তার আবির্ভাব সে দেশের লোকের পক্ষে ভীষণ ভয়ের ব্যাপার। মিস্টার মার্টিন বলেন তিনি তার 303 টোটা গোটা 2 উপড়ে উপড়ে ছুঁড়েছিলেন জানোয়ারটার দিকে। অত দূর থেকে তাক হলো না, রাইফেলের আওয়াজে সেটা সম্ভবত জলে ডুব দিলে। শঙ্কর বললে, তুমি কি করে জানলে এসব? মিস্টার মার্টিনের ডায়েরি ছাপানো হয়েছিল? না, অনেক দিন আগে বুলাওয়ে ক্রনিকল কাগজে মিস্টার মার্টিনের এই ঘটনা বেরিয়েছিল। আমি তখন সবে এদেশে এসেছি। রোডেশিয়া অঞ্চলে আমিও প্রসপেক্টিং করে বেড়াতাম বলে জানোয়ারটার বিবরণ আমাকে খুব আকৃষ্ট করে। কাগজখানা অনেক দিন আমার কাছে রেখেও দিয়েছিল, তারপর কোথায় যে হারিয়ে গেল। ওরাই নাম দিয়েছিল জানোয়ারটার রোডেশিয়ান মনস্টার। শঙ্কর বললে, তুমি কোনো কিছু অদ্ভুত জানোয়ার দেখোনি?
প্রশ্নটার সঙ্গে সঙ্গেই একটা আশ্চর্য ব্যাপার ঘটল। তখন সন্ধ্যার অন্ধকার ঘন হয়ে নেমে এসেছে। সেই আবছায়া আলো অন্ধকারের মধ্যে শঙ্করের মনে হলো হয়তো শঙ্করের ভুল হতে পারে, কিন্তু শঙ্করের মনে হলো সে দেখল অ্যালভারেজ, দুর্ধর্ষ ও নির্ভীক অ্যালভারেজ, দোঁদে ও অব্যর্থ লক্ষ্য অ্যালভারেজ ওর প্রশ্ন শুনে চমকে উঠল। এবং সেইটাই সকলের চেয়ে আশ্চর্য, যেন পরক্ষণে শিউরিয়ে উঠল। সঙ্গে সঙ্গে অ্যালভারেজ যেন নিজের অজ্ঞাতসারে চারিপাশে জনমানবহীন ঘন জঙ্গল ও রহস্য ভরা দুররহ পর্বতমালার দিকে একবার চেয়ে দেখলে। কোনো কথা বললে না, যেন এই পর্বত জঙ্গলে বহুকাল পরে এসে অতীতের কোনো এক বিভীষিকাময়ী পুরাতন ঘটনা ও স্মৃতিতে ভেসে উঠেছে। সে স্মৃতিটা ওর পক্ষে খুব প্রীতিকর নয়। অ্যালভারেজ ভয় পেয়েছে। অবাক, অ্যালভারেজের ভয় শঙ্কর ভাবতেও পারে না, কিন্তু সেই ভয়টা অলক্ষিতে এসে শঙ্করের মনেও চেপে বসল। এই সম্পূর্ণ অজানা বিচিত্র রহস্যময়ী বনানী, এই বিরাট পর্বত প্রাচীর যেন এক গভীর রহস্যকে যুগ যুগ ধরে গোপন করে আসছে। যে বীর হও, যে নির্ভীক হও, এগিয়ে এসো সে, কিন্তু মৃত্যুপণে ক্রয় করতে হবে সে গহন রহস্যের সন্ধান। রিক্টাস বেল্ট পর্বতমালা ভারতবর্ষের দেবতা আত্মা নাগাথিরাজ হিমালয় নয়। এদেশের মাসাই, জুলু, মাটাবেল প্রভৃতি আদিম জাতির মতোই ওর আত্মা নিষ্ঠুর, বর্বর, নরমাংস লোলুপ। সে কাউকে রেহাই দেবে না। তারপর দুদিন কেটে গেল। ওরা ক্রমশ গভীর থেকে গভীরতর জঙ্গলের মধ্যে প্রবেশ করলে। পথ কোথাও সমতল নয়, কেবল চড়াই আর উতরাই, মাঝে মাঝে খরগোশ ও দীর্ঘ টাস্ক ঘাসের বন। জল প্রায় দুষ্প্রাপ্য। ঝর্ণা একাত্তা যদিও বা দেখা যায়, অ্যালভারেজ তাদের জল ছুঁতেও দেয় না। দিব্যি স্ফটিকের মতো নির্মল জল পড়ছে ঝর্ণা বেয়ে, সুশীতল ও লোভনীয়। তৃষ্ণার্ত লোকের পক্ষে সে লোভ সম্বরণ করা বড়ই কঠিন। কিন্তু অ্যালভারেজ জলের বদলে ঠান্ডা চা খাওয়াবে, তবুও জল খেতে দেবে না। জলের তৃষ্ণা ঠান্ডা যায় দূর হয় না। তৃষ্ণার কষ্টই সবচেয়ে বেশি কষ্ট বলে মনে হচ্ছিল শঙ্করের। এক স্থানে টাস্ক ঘাসের বনে বেজায় ঘন, তার উপরে ওদের চারিধারে ঘিরে সেদিন কুয়াশা খুব গভীর। হঠাৎ বেলা উঠলে নিচের কুয়াশা সরে গেল। সামনে চেয়ে শঙ্করের মনে হলো খুব বড় একটা চড়াই দাঁতের বদ আগলে দাঁড়িয়ে। কত উঁচু সেটা তা জানা সম্ভব না, কারণ নিবিড় কুয়াশা কিংবা মেঘে তার ওপরের দিকটা সম্পূর্ণ রূপে আবৃত। অ্যালভারেজ বললে, রিক্টাস বেল্টের আসল রেঞ্জ। শঙ্কর বললে, এটা পার হওয়া কি দরকার? অ্যালভারেজ বললে, এই জন্য দরকার যে সেবার আমি আর জিম দক্ষিণ দিক থেকে এসেছিল এই পর্বত শ্রেণীর পাদমূলে, কিন্তু আসল রেঞ্জ পার হয়নি। যে নদীর ধারে হলুদে হিরে পাওয়া গিয়েছিল তার গতি পূব থেকে পশ্চিমে। এবার আমরা যাচ্ছি উত্তর থেকে দক্ষিণে, সুতরাং পর্বত পার হয়ে ওপারে না গেলে কি করে সেই নদীর ঠিকানা করতে পারি? শঙ্কর বললে, আজ যেরকম কুয়াশা হয়েছে দেখতে পাচ্ছি, আর একটু অপেক্ষা করা যাক না হয়, আর একটু বেলা বাড়ুক, তারপর বেরানো যাবে না হয়। তাঁবু ফেলে আহারাতি সম্পন্ন করা হলো। বেলা বাড়লেও কুয়াশা তেমন কাটল না। শঙ্কর ঘুমিয়ে পড়ল তাঁবুর মধ্যে। ঘুম যখন ভাঙল, বেলা তখন নেই। চোখ মুছতে মুছতে তাঁবুর বাইরে এসে দেখলে অ্যালভারেজ চিন্তিত মুখে ম্যাপ খুলে বসে আছে। শঙ্করকে দেখে সে বললে, শঙ্কর, আমাদের এখনও অনেক ভুগতে হবে, সামনে চেয়ে দেখো। অ্যালভারেজের কথার সঙ্গে সঙ্গে সামনের দিকে চাইতেই এক গম্ভীর দৃশ্য শঙ্করের চোখে পড়ল। কুয়াশা কখন কেটে গেছে,
তার সামনে বিশাল রিক্টার্সভেল্ট পর্বতের প্রধান থাক ধাপে ধাপে উঠেছে। মনে হয় যেন আকাশে গিয়ে ঠেকেছে। পাহাড়ের কোটিদেশ নিবিড় বিদ্যুৎগর্ভ মেঘপুঞ্জে আবৃত, কিন্তু উচ্চতম শিখর রাজি অন্তর্মান সূর্যের রাঙা আলোয় দেবলোকের কনক দেউলের মতো বহু দূর নীল শূন্যে মাথা তুলে দাঁড়িয়ে। কিন্তু সামনের পর্বতাংশ সম্পূর্ণ দুরারোহ, শুধু খাড়া খাড়া উত্তঙ্গ শৃঙ্গ, কোথাও একটু ঢালু নেই। অ্যালভারেজ বললে, এখান থেকে পাহাড়ে ওঠা সম্ভব নয় শঙ্কর। দেখি বুঝছো নিশ্চয়ই। পাহাড়ে কোলে কোলে পশ্চিম দিকে চলো। যেখানে ঢালু এবং নিচু পাবো সেখান দিয়েই পাহাড় পার হতে হবে। কিন্তু এই 150 মাইল লম্বা পর্বতশ্রেণীর মধ্যে কোথায় সেরকম জায়গা আছে, এ খুঁজতেই তো 1 মাসের ওপর যাবে দেখছি। কিন্তু দিন 5-6 পশ্চিম দিকে যাওয়ার পরে এমন একটা জায়গা পাওয়া গেল যেখানে পর্বতের গা বেশ ঢালু। সেখান দিয়ে পর্বতে ওঠা চলতে পারে। পরদিন খুব সকাল থেকে পর্বতারোহণ শুরু হলো। শঙ্করের ঘড়ি তখন বেলা 6:30। 8:30 বাজতে না বাজতে শঙ্কর আর চলতে পারে না। যে জায়গাটা দিয়ে তারা উঠছে সেখানে পর্বতের 4 মাইলের মধ্যে উঠেছে 6000 ফুট। সুতরাং পথটা ঢালু হলেও কি ভীষণ দুরারোহ তা সহজেই বোঝা যাবে। তাছাড়া যতই ওপরে উঠছে অরণ্য ততই নিবিড়তর, ঘন অন্ধকার চারিদিকে। বেলা হয়েছে, রোদ উঠেছে, অথচ সূর্যের আলো ঢোকেনি জঙ্গলের মধ্যে। আকাশেই চোখ পড়ে না, তাই আবার সূর্যের আলো। পথ বলে কোনো জিনিস নেই। চোখের সামনে শুধুই গাছের গুঁড়ি যেন ধাপে ধাপে আকাশের দিকে উঠে চলেছে। কোথা থেকে জল পড়েছে কে জানে। পায়ের নিচের প্রস্তর নিচের দিকে বহু দূর চলে গিয়ে তীক্ষ্ণ শিলাখণ্ডে আহত হতে হবে। শঙ্কর পা, অ্যালভারেজ কারো মুখে কথা নেই। এই উত্তঙ্গ পথে উঠবার কষ্টে দুজনেই অবসন্ন, দুজনেরই ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। শঙ্করের কষ্ট আরও বেশি। বাংলা সমতল ভূমিতে আজন্ম মানুষ হয়েছে, পাহাড়ে ওঠার অভ্যেসই নেই কখনো। শঙ্কর ভাবছে অ্যালভারেজ কখন বিশ্রাম করতে বলবে। সে আর উঠতে পারছে না। কিন্তু যদি সে মরেও যায়, এ কথা অ্যালভারেজকে সে কখনোই বলবে না যে সে আর পারছে না। হয়তো তাতে অ্যালভারেজ ভাববে, ইস্ট ইন্ডিজের মানুষগুলো দেখছি নিতান্ত অপদার্থ। এই মহাদুর্গম পর্বত ও অরণ্যে সে ভারতের প্রতিনিধি। এমন কোনো কাজ সে করতে পারে না যাতে তার মাতৃভূমির মুখ ছোট হয়ে যায়। বড় চমৎকার বন, যেন পরীর রাজ্য। মাঝে মাঝে ছোটোখাটো ঝর্ণা বনের মধ্যে দিয়ে খুব ওপর থেকে নিচে নেমে যাচ্ছে। গাছের ডালে ডালে নানা রঙের টিয়া পাখি চোখ ঝলসে দিয়ে উড়ে বেড়াচ্ছে। বড় বড় ঘাসের মাথায় সাদা সাদা ফুল, অর্কিডের ফুল ঝুলছে গাছের ডালের গায়ে, গুঁড়ির গায়ে। হঠাৎ শঙ্করের চোখে পড়ল গাছের ডালে মাঝে মাঝে লম্বা দাড়ি গোঁফওয়ালা বালখিলা মুনিদের মতো ও কারা বসে রয়েছে। তারা সবাই চুপচাপ বসে, মুনিজন নিশ্চিত গাম্ভীর্যে ভরা। ব্যাপার কি? অ্যালভারেজ বললে, ও কলবাস জাতীয় মাদি বাঁদর। পুরুষ জাতীয় কলবাস বানরের দাড়ি গোঁফ নেই। স্ত্রী জাতীয় কলবাস বানরে হাতখানেক লম্বা দাড়ি গোঁফ গজায় এবং তারা বড়ই গম্ভীর। দেখি বুঝতে পারছো? ওদের কাণ্ড দেখে শঙ্কর হেসেই খুন। পায়ের তলায় মাটিও নেই, পাথরও নেই। তাদের বদলে আছে শুধু পচা পাতা ও শুকনো গাছের গুঁড়ির স্তূপ। এইসব বনে শতাব্দীর পর শতাব্দী পাতার রাশি ঝরছে, পচে যাচ্ছে, তার ওপরে শ্যাওলা পুরু হয়ে উঠছে, ছাতা গজাচ্ছে, তার ওপরে আবার নতুন ঝরা পাতার রাশি, আবার পড়ছে গাছের ডালপালা, গুঁড়ি। জায়গায় জায়গায় 60-70 ফুট গভীর হয়ে জমে রয়েছে এই পত্রস্তূপ। অ্যালভারেজ ওকে শিখিয়ে দিলে এসব জায়গায় খুব সাবধানে পা ফেলে চলতে হবে। এমন জায়গা আছে যেখানে মানুষ চলতে চলতে ওই ঝরা পাতার রাশির মধ্যে ভুস করে ঢুকে ডুবে যেতে পারে।
যেমন অতর্কিতে পথ চলতে চলতে প্রাচীন কূপের মধ্যে পড়ে যায়। উদ্ধার করা সম্ভব না হলে সেসব ক্ষেত্রে নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যু অনিবার্য। শঙ্কর বললে, পথের ঝোপঝাড় না কাটলে তো এগানো যাচ্ছে না, বড় ঘন হয়ে উঠেছে। খুরের মতো ধারালো চওড়া এলিফ্যান্ট ঘাসের বন, যেন রোমান যুগের দ্বিধার তালোয়ার। তার মধ্যে দিয়ে যাবার সময় দুজনের কেউই নিরাপদ বলে ভাবলে না নিজেকে। 2 হাত তফাতে কি আছে তা দেখা যাচ্ছে না তখন সব রকমের বিপদের সম্ভাবনাই তো রয়েছে। থাকতে পারে বাঘ, থাকতে পারে সিংহ, থাকতে পারে বিষাক্ত সাপ। শঙ্কর লক্ষ্য করছে মাঝে মাঝে ডুগডুগির মতো ঢোল বাজনার মতো একটা শব্দ হচ্ছে কোথায় যেন বনের মধ্যে। কোনো অসভ্য জাতির লোক ঢোল বাজাচ্ছে নাকি? অ্যালভারেজকে সে জিজ্ঞেস করলে। অ্যালভারেজ বললে, ঢোল নয়, বড় বেবুন কিংবা বন মানুষে বুক চাপড়ে ওই রকম শব্দ করে। মানুষ এখানে কোথা থেকে আসবে? শঙ্কর বললে, তুমি যে বলেছিলে ও বনে গরিলা নেই। গরিলা সম্ভবত নেই। আফ্রিকার মধ্যে বেলজিয়ান কঙ্গোর কিছু অঞ্চল, রাভেনজেরি আলপস বা ভিরুঙ্গা আগ্নেয় পর্বতে অরণ্য ছাড়া কোথাও গরিলা আছে বলে তো জানা নেই। গরিলা ছাড়াও অন্য ধরনের বন মানুষের বুক চাপড়ে ওই রকম আওয়াজ করতে পারে। ওরা 4500 ফুটের উপরে উঠেছে। সেদিনের মতো সেখানেই রাত্রি বিশ্রামের জন্য তাঁবু ফেলা হলো। একটা বিশাল সত্যিকারের ট্রপিক্যাল অরণ্যের রাত্রিকালীন শব্দ এত বিচিত্র ধরনের ও এত ভীতিজনক যে সারা রাত শঙ্করের চোখে পাতা বোঁচাতে পারলে না। শুধু ভয় নয়, ভয় মিশ্রিত একটা বিস্ময়। কত রকমের শব্দ, হায়নার হাসি, কলবাস বানরের কর্কশ চিৎকার, বন মানুষের বুক চাপড়ানোর আওয়াজ, বাঘের ডাক। প্রকৃতির এই বিরাট নিজস্ব পশুশালায় রাত্রে কেউ ঘুমোয় না। সমস্ত অরণ্যটা এই গভীর রাত্রে যেন হঠাৎ খেপে উঠেছে। বছর কয়েক আগে খুব বড় একটা সার্কাসের দল এসে ওদের স্কুল বোটিংয়ের পাশের মাঠে তাঁবু ফেলেছিল। তাদের জানোয়ারদের চিৎকারের রেকর্ডিংয়ের ছেলেমেয়েরা রাত্রে ঘুমোতে পারেনি। শঙ্করের সেই কথা এখন মনে পড়ল। কিন্তু এসবের চেয়েও মধ্যরাত্রে একদল বন্য হস্তির বৃংহিত ধ্বনি তাঁবুর অত্যন্ত নিকটে শুনে শঙ্কর এমন ভয় পেয়ে গেল যে অ্যালভারেজকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠালে। অ্যালভারেজ বললে, আগুন জ্বলছে তাঁবুর বাইরে, কোনো ভয় নেই, ওরা ঘেঁষবে না এদিকে। সকালে উঠে আবার উপরে ওঠা শুরু। উঠছে মাইলের পর মাইল বন্য বাঁশের অরণ্য, তার তলায় বুনো আদা। ওদের পথের 100 হাতের মধ্যে বাঁদিকের বাঁশবনের তলা দিয়ে একটা প্রকাণ্ড হস্তিজুত কচি বাঁশের কোড় মড়মড় করে ভাঙতে ভাঙতে চলে গেল। 5000 ফুট ওপরে কত কি বন্য পুষ্পের মেলা। টকটকে লাল এরিথ্রিনা প্রকাণ্ড গাছে ফুটেছে। পুষ্পিত ইপোমিয়া লতার ফুল দেখতে ঠিক বাংলাদেশের বন কলমি ফুলের মতো, কিন্তু রঙটা অত গাঢ় বেগুনি নয়। সাদা ভেরোনিকা ঘন সুগন্ধে বাতাসকে ভরাক্রান্ত করেছে। বন্য কফির ফুল রঙিন বেগনিয়া, মেঘের রাজ্যে ফুলের বন। মাঝে মাঝে সাদা বেলুনের মতো মেঘপুঞ্জ গাছপালার মগডালে এসে আটকাচ্ছে। কখনো বা আরও নেমে এসে ভেরোনিকার বন ভিজিয়ে দিয়ে যাচ্ছে। 7500 ফুটের ওপর থেকে বনের প্রকৃতি একেবারে বদলে গেল। এই পর্যন্ত উঠতে ওদের আরও 2 দিন লেগেছে। আর অসহ্য কষ্ট, কোমর পিঠ ভেঙে পড়েছে। এখানে বনানীর মূর্তি বড় অদ্ভুত। প্রত্যেক গাছের গুঁড়ি ও শাখা প্রশাখা পুরু শ্যাওলার আবৃত। প্রত্যেক ডাল থেকে শ্যাওলা ঝুলছে। সে শ্যাওলা কোথাও কোথাও এত লম্বা যে গাছ থেকে ঝুলে প্রায় মাটিতে এসে ঠেকবার মতো হয়েছে। বাতাসে সেগুলো আবার দোল খাচ্ছে। তার উপর কোথাও সূর্যের আলো নেই, সবসময় যেন গোধূলি। আর সবটা ঘিরে বিরাজ করছে এক অপার্থিব ধরনের নিস্তব্ধতা। বাতাস বইছে, তারও শব্দ নেই। পাখির কুজন নেই সে বনে, মানুষের গলার সুর নেই।
কোনো জানোয়ারের ডাক নেই, যেন কোনো অন্ধকার নরকে দীর্ঘশ্মশ্রু প্রেতের দলের মধ্যে এসে পড়েছে ওরা। সেদিন অপরাহ্নে যখন অ্যালভারেজ তাঁবু ফেলে বিশ্রাম করবার হুকুম দিলে, তখন তাঁবুর বাইরে বসে এক পাত্র কফি খেতে খেতে শঙ্করের মনে হলো এ যেন সৃষ্টির আদিম যুগের অরণ্যানী। পৃথিবীর উদ্ভিদ জগৎ যখন কোনো একটা সুনির্দিষ্ট রূপ ও আকৃতি গ্রহণ করেনি, সে যুগে পৃথিবীর বুকে বিরাটকায় সরীসৃপের দল জগৎজোড়া বনজঙ্গলের নিবিড় অন্ধকার ঘুরে বেড়াতো। সৃষ্টির সেই অতীত প্রভাবে সে যেন কোনো জাদুমন্ত্রের বলে ফিরে গিয়েছে। সন্ধ্যার পরেই সমগ্র বনানী নিবিড় অন্ধকারে আবৃত হলো। তাঁবুর বাইরে ওরা আগুন করেছে। সে আলোর মণ্ডলীর বাইরে আর কিছু দেখা যায় না। এ বনের আশ্চর্য নিস্তব্ধতা শঙ্করকে বিস্মিত করেছে। বনানীর সেই বিচিত্র নৈশ শব্দ এখানে স্তব্ধ কেন? অ্যালভারেজ চিন্তিত মুখে ম্যাপ দেখছিল। বললে, শোনো শঙ্কর, একটা কথা ভাবছি। 8000 ফুট উঠলাম, কিন্তু এখনও পর্বতের সেই খাঁজটা পেলাম না, যেটা দিয়ে আমরা রেঞ্জ পার হয়ে ওপারে যাব। আর কত উপরে উঠব? যদি ধরো এই অংশে স্যাডেলটা নাই থাকে। শঙ্করের মনেও এই খটকা যে না জেগেছে তা নয়। সে আজই উঠবার সময়ে মাঝে মাঝে ফিল্ড ক্লাস দিয়ে ওপরের দিকে দেখবার চেষ্টা করেছে, কিন্তু ঘন মেঘে বা কুয়াশায় ওপরের দিকটা সর্বদাই আবৃত থাকায় তার চেষ্টা ব্যর্থ হয়েছে। সত্যি তো, আর কত উঠবে? সমতল খাঁজ যদি না পাওয়া যায়, আবার নিচে নামতে হবে, আবার অন্য জায়গা বেয়ে উঠতে হবে। দফা সারা। সে বললে, ম্যাপে কি বলে? অ্যালভারেজের মুখ দেখে মনে হলো ম্যাপের ওপর সে আস্থা হারিয়েছে। বললে, ম্যাপ অত খুঁটিনাটিভাবে তৈরি নয়। এ পর্বতে উঠেছেই বা কে যে ম্যাপ তৈরি হবে? এই যে দেখছো, এখানে স্যার ফিলিপো ডি ফিলিপির তৈরি ম্যাপ, যিনি পর্তুগিজ পশ্চিম আফ্রিকার ফার্ডিনান্ডো গোসিঙ্গ আরোহণ করে খুব নাম করেন, এবং বছর কয়েক আগে বিখ্যাত পর্বত আরোহণকারী পর্যটক ডিউক অফ আব্রুৎসির অভিযানেও যিনি ছিলেন। কিন্তু রিক্টার্সভেল্ডে তিনি ওঠেননি। এ ম্যাপে পাহাড়ের যে কন্টুর আঁকা আছে তা খুব নিখুঁত বলে মনে তো হয় না। ঠিক বুঝছি নে। হঠাৎ শঙ্কর বলে উঠল, ও কি? তাঁবুর বাইরে প্রথমে একটা অস্পষ্ট আওয়াজ এবং পরক্ষণেই একটা কষ্টকর কাশির শব্দ পাওয়া গেল, যেন থাইসিসের রোগী খুব কষ্টে কাতরভাবে কাশছে। একবার, দুবার, তারপরেই শব্দটা থেমে গেল। কিন্তু সেটা মানুষের গলার শব্দ নয়। শুনবা মাত্রই শঙ্করের সে কথা মনে হলো। রাইফেল নিয়ে সে ব্যস্তভাবে তাঁবু থেকে বার হতে যাচ্ছে। অ্যালভারেজ তাড়াতাড়ি উঠে ওর হাত ধরে বসিয়ে দিলে। শঙ্কর আশ্চর্য হয়ে বললে, কেন? কিসের শব্দ ওটা? কথা বলে অ্যালভারেজের দিকে চাইতেই ও বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলে অ্যালভারেজের মুখ বিবর্ণ হয়ে গিয়েছে। শব্দটা শুনেই কি? সঙ্গে সঙ্গে তাঁবুর অগ্নিকুণ্ডের মণ্ডলীর বাইরে নিবিড় অন্ধকারে একটা ভারী অথচ লঘুপথ জীব যেন বন জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাচ্ছে বেশ মনে হলো। দুজনেই খানিকটা চুপচাপ। তারপরে অ্যালভারেজ বললে, আগুনে কাঠ ফেলে দাও, বন্দুক দুটো ভরা আছে কিনা দেখো। ওর মুখের ভাব দেখে শঙ্কর ওকে আর কোনো প্রশ্ন করতে সাহস করলে না। রাত্রি কেটে গেল। পরদিন সকালে শঙ্করেরই আগে ঘুম ভাঙল। তাঁবুর বাইরে এসে কফি করবার আগুন জ্বালাতে সে তাঁবু থেকে কিছু দূরে কাঠ ভাঙতে গেল। হঠাৎ তার নজরে পড়ল ভিজে মাটির ওপর একটা পায়ের দাগ। লম্বা দাগটা 11 ইঞ্চির কম নয়, কিন্তু 3টে মাত্র পায়ের আঙুল। 3 আঙুলেরই দাগ বেশ স্পষ্ট। পায়ের দাগ ধরে সে এগিয়ে চলল। আরও অনেকগুলো পায়ের দাগ আছে, সবগুলোতে সেই 3 আঙুল।
শঙ্করের মনে পড়ল ইউগান্ডার স্টেশনের ঘরে অ্যালভারেজের মুখে শোনা জিম কার্টারের মৃত্যু কাহিনী। গুহার মুখে বালির ওপর সেই অজ্ঞাত হিংস্র জানোয়ারের 3 আঙুলওয়ালা পায়ের দাগ। কাফির গ্রামের সর্দারের মুখে শোনা গল্প। অ্যালভারেজের কাল রাত্রে বিবর্ণ মুখও সঙ্গে সঙ্গে মনে পড়ল। আর একদিনও অ্যালভারেজ ঠিক এই রকমই ভয় পেয়েছিল, যেদিন পর্বতের পাদমূলে ওরা প্রথম এসে তাঁবু ফেলে। বনিপ, কাফের সর্দারের গল্পের সেই বনিপ, রিক্টেসভেল্ট পর্বত ও অরণ্যের বিভীষিকা, যার ভয় শুধু অশুভ মানুষ কেন, অন্য কোনো জন্তু পর্যন্ত এই 8000 ফুটের ওপরকার বনে আসে না। কাল রাত্রে কোনো জানোয়ারের শব্দ পাওয়া যায়নি কেন, তা এখন শঙ্করের কাছে পরিষ্কার হয়ে গেল। অ্যালভারেজের পূর্বে পরিচয় ঘটেছে এই এলাকার সঙ্গে। অ্যালভারেজের ঘুম ভাঙতে সেদিন একটু দেরি হলো। গরম কফি এবং কিছু খাদ্য গলাধ্যকরণ করার সঙ্গে সঙ্গে সে আবার সেই নির্ভীক ও দুর্ধর্ষ অ্যালভারেজ, যে মানুষকেও ভয় করে না, শয়তানকেও ভয় করে না। শঙ্কর ইচ্ছা করেই অ্যালভারেজকে ওই অজ্ঞাত জানোয়ারের পায়ের দাগটা দেখালো না। কি জানি, যদি অ্যালভারেজ বলে বসে, এখন পাহাড়ের স্যাডেল পাওয়া গেল না, তবে নেমে যাওয়া যাক। সকালে সেদিন খুব মেঘ করে ঝমঝম করে বৃষ্টি নামলো। পর্বতের ঢালু বেয়ে যেন হাজার ঝর্ণার ধারার বৃষ্টির জল গড়িয়ে নিচে নামছে। এই বন ও পাহাড় চোখে কেমন যেন ধাঁধা লাগিয়ে দেয়। এতটা উঠেছে ওরা, কিন্তু প্রতি 1000 ফুট ওপর থেকে নিচের অরণ্যের গাছপালা মাথা থেকে দেখে সেগুলো সমতল ভূমির অরণ্য বলে ভ্রম হচ্ছে। কাজেই প্রথমটা মনে হয় যেন কতটুকুই বা উঠেছি, এইটুকু তো। বৃষ্টি সেদিন থামল না। বেলা 10টা পর্যন্ত অপেক্ষা করে অ্যালভারেজ উঠবার হুকুম দিলে। শঙ্কর এটা আশা করেনি। এখানে শঙ্কর কর্মী শ্বেতাঙ্গ চরিত্রের একটা দিক লক্ষ্য করলে। তার মনে হচ্ছিল, কেনই বৃষ্টিতে মিছে মিছে আর বার হবা, একটা দিনে কি এমন হবে, বৃষ্টি মাথায় চলে লাভ। অবিশ্রান্ত বৃষ্টিধারার মধ্যে অরণ্যানি ভেদ করে সেদিন ওরা সারাদিন উঠল। উঠছেই। শঙ্কর আর পারে না। কাপড় চোপড়, জিনিসপত্র, তাঁবু সব ভিজে একসা। একখানা রুমাল পর্যন্ত শুকনো নেই কোথাও। শঙ্কর কেমন একটা অবসাদ এসেছে দেহে ও মনে। সন্ধ্যার দিকে যখন সমগ্র পর্বত ও অরণ্য মেঘের অন্ধকারে ও সন্ধ্যার অন্ধকারে একাকার হয়ে ভীম দর্শন ও গম্ভীর হয়ে উঠল, ওর তখন মনে হলো এই অজানা দেশে, অজানা পর্বতের মাথায় ভয়ানক হিংস্র জন্তু সংকুল বনের মধ্যে দিয়ে বৃষ্টিমুখর সন্ধ্যায় কোন অনির্দেশ্য হীরকখনি বা তার চেয়েও অজানা মৃত্যুর অভিমুখে সে চলেছে কোথায়? অ্যালভারেজ কে তার পরামর্শে কেন সে এখানে এলো? হীরার খনিতে তার দরকার নেই। বাংলাদেশের খড়ে ছাওয়া ঘর, ছায়া ভরা শান্ত গ্রামপথ, ক্ষুদ্র নদী, পরিচিত পাখিদের কাকলি, সেসব যেন কত দূরের কোন অবাস্তব স্বপ্নের রাজ্যের জিনিস। আফ্রিকার কোনো হীরকখনি তাদের চেয়ে মূল্যবান নয়। কিন্তু তার এ ভাব কেটে গেল অনেক রাত্রে, যখন নির্মেঘ আকাশে চাঁদ উঠল। সে অপার্থিব জ্যোৎস্নাময়ী রজনীর বর্ণনা নেই। শঙ্কর আর পৃথিবীতে নেই। বাংলা বলে কোনো দেশ নেই। সব স্বপ্ন হয়ে গিয়েছে। সে আর কোথাও ফিরতে চায় না। হীরা চায় না। পৃথিবী পৃষ্ঠ থেকে বহু ঊর্ধ্বে এক কৌমুদী শুভ্র দেবলোকের এখন সে অধিবাসী। তার চারিধারে যে সৌন্দর্য কোনো মানুষের চোখে এর আগে তা কখনো দেখেনি। সে গহন নিস্তব্ধতা এর আগে কোনো মানুষ অনুভব করেনি। জনমানবহীন বিশাল রিক্টেসভেল্ট পর্বত ও অরণ্য এই গভীর নিশীথে মেঘ লোকে আসন পেতে আপনাতে আপনি আত্মস্থ, ধ্যান স্তিমিত। পৃথিবীর মানুষ সেখানে প্রবেশ লোভে সৌভাগ্য ক্বচিৎ ঘটে। সেই রাত্রে ঘুম থেকে ও ধর্মড়িয়ে উঠল অ্যালভারেজের ডাকে। অ্যালভারেজ ডাকছে, শঙ্কর, শঙ্কর ওঠো, বন্দুক লাগাও। কি? তারপর ও কান পেতে শুনলে তাঁবুর চারিপাশে কে যেন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার জোরে নিঃশ্বাসের শব্দ
বেশ শোনা যাচ্ছে তাঁবুর মধ্যে থেকে। চাঁদ ঢলে পড়েছে তাঁবুর বাইরের অন্ধকারে বেশি। জ্যোৎস্নাটুকু গাছের মগডালে উঠে গিয়েছে, কিছুই দেখা যাচ্ছে না। তাঁবুর দরজার মুখে আগুন তখনও একটু একটু জ্বলছে, কিন্তু তার আলোর বৃত্ত যেমন ছোট, আলোর যদিও ততধিক ক্ষীণ। তাতে দেখবার সাহায্য কিছুই হয় না। হুড়মুড় করে একটা শব্দ হলো। গাছপালা ভেঙে একটা ভারী জানোয়ার হঠাৎ ছুটে পালালো, যেন তাঁবুর সকলে সজাগ হয়ে উঠেছে। এখন আর অতর্কিত শিকারের সুবিধা হবে না। বাইরের জানোয়ারটা তা বুঝতে পেরেছে। জানোয়ারটা যাই হোক না কেন, তার যেন বুদ্ধি আছে, বিচারের ক্ষমতা আছে, মস্তিষ্ক আছে। অ্যালভারেজ রাইফেল হাতে টর্চ জ্বেলে বাইরে গেল। শঙ্করও গেল ওর পিছনে পেছনে। টর্চের আলোয় দেখা গেল তাঁবুর উত্তর পূর্ব কোণের জঙ্গলে চারা গাছপালা ওপর দিয়ে যেন একটা ভারী স্টিম রোলার চলে গিয়েছে। অ্যালভারেজ সেই দিকে বন্দুকে নল উঁচিয়ে বাড়তে দেওয়ার করল। কোনো দিকে কোনো শব্দ পাওয়া গেল না। তাঁবুতে ফেরবার সময় তাঁবুর ঠিক দরজার মুখে আগুনের কুণ্ডের অতি কাছে একটা পায়ের দাগ দুজনেরই চোখে পড়ল। 3টে মাত্র আঙুলের দাগ, ভিজে মাটির ওপরে সুস্পষ্ট। এতে প্রমাণ হয় জানোয়ারটা আগুনকে ডরায় না। শঙ্করের মনে হলো যদি ওদের ঘুম না ভাঙত, তবে সেই অজ্ঞাত বিভীষিকাটি তাঁবুর মধ্যে ঢুকতে একটু দ্বিধা করত না, এবং তারপরে কি ঘটত তা কল্পনা করে কোনো লাভ নেই। অ্যালভারেজ বললে, শঙ্কর, তুমি তোমার ঘুম শেষ করো, আমি জেগে আছি। শঙ্কর বলল, না, তুমি ঘুমাও অ্যালভারেজ। অ্যালভারেজ ক্ষীণ হাসি হেসে বললে, পাগল, তুমি জেগে কিছু করতে পারবে না শঙ্কর, ঘুমিয়ে পড়ো। ওই দেখো, দূরে বিদ্যুৎ চমকাচ্ছে, আবার ঝড় বৃষ্টি আসবে, রাত শেষ হয়ে আসছে, ঘুমোও তুমি। আমি বরং একটু কফি খাই। রাত ভোর হবার সঙ্গে সঙ্গে এলো মুষলধারে বৃষ্টি, সঙ্গে সঙ্গে তেমনি বিদ্যুৎ, তেমনি মেঘ গর্জন। সে বৃষ্টি চলল সমানে সারাদিন, তার বিশ্রাম নেই, বিরাম নেই। শঙ্করের মনে হলো পৃথিবীতে আজ প্রলয়ের বর্ষণ হয়েছে শুধু। প্রলয়ের দেবতা সৃষ্টি ভাসিয়ে দেওয়ার সূচনা করেছেন বুঝি। বৃষ্টির বহর দেখে অ্যালভারেজ পর্যন্ত তমে গিয়ে তাঁবু ওঠাবার নাম মুখে আনতে ভুলে গেল। বৃষ্টি যখন থামলো তখন বিকেল 5টা। বোধহয় বৃষ্টি না থামলেই ভালো ছিল, কারণ অমনি অ্যালভারেজ চলা শুরু করবার হুকুম দিলে। বাঙালি ছেলের স্বভাবতই মনে হলো এখনও বেলায় যাওয়া কেন, এত কি সময় বয়ে যাচ্ছে। কিন্তু অ্যালভারেজের কাছে মনে হয় এখনও অবেলা যাওয়া কেন, এত সময় কি বয়ে যাচ্ছে। কিন্তু অ্যালভারেজের কাছে দিন রাত, বর্ষা, রৌদ্র, জ্যোৎস্না, অন্ধকার সব সমান। সে রাত্রে বর্ষা স্নাত বনভূমির মধ্যে দিয়ে মেঘকানা জ্যোৎস্নার আলোয় দুজনে উঠছে। এমন সময় অ্যালভারেজ পেছন থেকে বলে উঠল, শঙ্কর, দাঁড়াও, ওই দেখো। অ্যালভারেজ ফিল্ড গ্লাস দিয়ে ফুটফুটে জ্যোৎস্না লোকে বাঁ পাশের পর্বত শিখরের দিকে চেয়ে দেখছে। শঙ্কর ওর হাত থেকে গ্লাসটা নিয়ে সেদিকে দৃষ্টি নিবদ্ধ করলে। হ্যাঁ, সমতল খাঁজটা পাওয়া গিয়েছে, বেশি দূরেও নয়, মাইল 2 মধ্যে বাঁদিকে ঘেঁষে। অ্যালভারেজ হাসি মুখে বললে, না না না, এসব নয়। দেখেছো স্যাডেলটা? চলো, থামবার দরকার নেই, ওই স্যাডেলের উপরে গিয়েই তাঁবু ফেলবো। শঙ্কর আর সত্যিই পারছে না। এই দুর্ধর্ষ পর্তুগিজদের সঙ্গে হীরার সন্ধানে এসে সে কি ঝগমারি না করেছে। শঙ্কর জানে অভিযানের নিয়ম অনুযায়ী
দলপতি হুকুমের ওপর কোনো কথা বলতে নেই। এখানে অ্যালভারেজই দলপতি, তার আদেশ অমান্য করা চলবে না। কোথাও আইনে লিপিবদ্ধ না থাকলেও পৃথিবীর ইতিহাসের বড় বড় অভিযানে সবাই এই নিয়ম মেনে চলে, সেও মানবে। অবিশ্রান্ত হাঁটবার পরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ওরা এসে স্যাটেলে যখন উঠল, শঙ্করের তখন আর এক পাও চলার শক্তি নেই। স্যাটেলটার বিস্তৃতি 3 মাইলের কম নয়। কখনো বা 200 ফুট খাড়া উঠেছে, কখনো বা 400-500 ফুট নেমে গেল 1 মাইলের মধ্যে। সুতরাং বেশ দূররহ। যতটুকু সমতল ততটুকু শুধুই বড় বড় বনস্পতির জঙ্গল, ইরিথ্রিনা, পেন্সিয়ানা, রিঠা গাছ, বাঁশ, বন্য আদা, বিচিত্র বর্ণের অর্কিডের ফুল ডালে ডালে, বেবুন ও কলবাস বনের সর্বত্র। আরও 2 দিন ধরে ক্রমাগত নামতে নামতে ওরা রিক্টাসভেল্টের পর্বতের আসল রেঞ্জের ওপারের উপত্যকায় গিয়ে পদার্পণ করল। শঙ্করের মনে হলো এদিকে জঙ্গল যেন আরও বেশি দুর্ভেদ্য ও বিচিত্র। আটলান্টিক মহাসাগরের দিক থেকে সমুদ্র বাষ্প উঠে কতক ধাক্কা খায় পশ্চিম আফ্রিকার ক্যামেরুন পর্বতে, বাকিটা আটকায় বিশাল রিক্টাসভেল্টদের দক্ষিণ সানুতে। সুতরাং বৃষ্টি এখানে হয় অজস্র, গাছপালার তেজও তেমনি। দিন 15 ধরে সে বিরাট অরণ্যকীর্ণ উপত্যকার সর্বত্র দুজন মিলে খুঁজেও অ্যালভারেজ বর্ণিত পাহাড়ি নদীর কোনো ঠিকানা বার করতে পারলে না। ছোটোখাটো ঝর্ণা 2-1টা উপত্যকার উপর দিয়ে বইছে বটে, কিন্তু অ্যালভারেজ কেবলই ঘাড় নাড়ে আর বলে, না না না, এসব নয়। শঙ্কর বলে, তোমার ম্যাপ দেখো না ভালো করে। কিন্তু এখন দেখা যাচ্ছে অ্যালভারেজের ম্যাপেও কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, অ্যালভারেজ বলে, ম্যাপ কি হবে? আমার মনে গভীরভাবে আঁকা আছে সে নদী আর সে উপত্যকার ছবি। সে একবার দেখতে পেলেই তখনই চিনে নেব। সে জায়গা নয়, এই উপত্যকা নয়। নিরুপায়, খুঁজে তবে। 1 মাস কেটে গেল। পশ্চিম আফ্রিকায় বর্ষা নামল মার্চ মাসের প্রথমে। সে কি ভয়ানক বর্ষা! শঙ্কর তার কিছু নমুনা পেয়ে এসেছে রিক্টাসভেল্ট পার হবার সময়। উপত্যকা ভেসে গেল, পাহাড় থেকে নামা বড় বড় পর্বতে ঝর্ণা জলধারায়। তাঁবু ফেলবার স্থান নেই। এক রাত্রে হঠাৎ অতিবর্ষণের ফলে ওদের তাঁবুর সামনে একটা নিরীহ ক্ষীণকায় ঝর্ণাধারার ভীম মূর্তি ধারণ করে ওদের তাঁবু ওদের শুদ্ধ ভাসে নিয়ে যাওয়ার জোগাড় করেছিল। অ্যালভারেজের সজাগ ঘুমের জন্যে সে যাত্রায় বিপদ কেটে গেল। কিন্তু দিন যায় তো ক্ষণ যায় না। শঙ্কর একদিন ঘোর বিপদে পড়ল জঙ্গলের মধ্যে। সে বিপদটাও বড় অদ্ভুত ধরনের। সেদিন অ্যালভারেজ রাইফেল পরিষ্কার করছিল। সেটা শেষ করে রান্না করবে কথা ছিল। শঙ্কর রাইফেল হাতে বনের মধ্যে শিকারের সন্ধানে বার হয়েছে। অ্যালভারেজ বলে দিয়েছে তাকে এ বনের খুব সতর্ক হয়ে সাবধানে চলাফেরা করতে, আর বন্দুকের ম্যাগাজিনে সব সময় যেন কার্ট্রিজ ভরা থাকে। আর একটা খুব মূল্যবান উপদেশ দিয়েছে, সেটা এই বনের মধ্যে বেড়াবার সময় হাতের কবজিতে কম্পাস সর্বদা বেঁধে নিয়ে বেড়াবে এবং যে পথ দিয়ে যাবে সে পথের ধারে গাছপালায় কোনো চিহ্ন রেখে যাবে, যাতে ফেরবার সময় সেই সব চিহ্ন ধরে আবার ঠিক ফিরতে পারো, নতুবা বিপদ অবশ্যম্ভাবী। এদিন শঙ্কর স্প্রিংবক হরিণের সন্ধানে গভীর বনে চলে গিয়েছে। সকালে বেরিয়েছিল, ঘুরে ঘুরে বড় ক্লান্ত হয়ে পড়ে এক জায়গায় একটা বড় গাছের তলায় এসে একটু বিশ্রামের জন্য বসল। সেখানটাতে চারিধারেই বৃহৎ বনস্পতির মেলা, আর সব গাছেই গুঁড়ি ও ডালপালা বেয়ে এক প্রকারের বড় বড় লতা উঠে তাদের ছোট ছোট পাতা দিয়ে এমনি নিবিড়ভাবে আষ্টে বৃষ্টে গাছগুলোকে জড়িয়েছে যে গুঁড়ির আসল রং দেখা যায় না। কাছেই একটা ছোট্ট জলার ধারে ঝাড়ে ঝাড়ে ম্যারিপোসা লিলি ফুটে রয়েছে। খানিকটা সেখানে বসবার পরে শঙ্করের মনে হলো তার কি একটা অস্বস্তি হচ্ছে।
কী ধরনের অস্বস্তি তা সে কিছু বুঝতে পারলে না, অথচ জায়গাটা ছেড়ে উঠে যাবার ইচ্ছে হলো না। সে ক্লান্তও বটে, আর জায়গাটাও বেশ আরামও বটে, কিন্তু এ তার কি হলো? তার সমস্ত শরীরে এত অবসাদ কোথা থেকে এলো? ম্যালেরিয়া জ্বর ধরল নাকি? অবসাদটা কাটাবার জন্যে সে পকেট হাতড়ে একটা চুরুট বার করে ধরালে। কিসের একটা মিষ্টি মিষ্টি সুগন্ধ বাতাসে শঙ্করের বেশ ভালো লাগছে গন্ধটা। একটু পরে দেশলাইটা মাটি থেকে কুড়িয়ে পকেটে রাখতে গিয়ে মনে হলো হাতটা যেন তার নিজের নেই, যেন আর কারো হাত। তার মনের ইচ্ছে সে হাত নড়ে না। ক্রমে তার সর্বশরীর যেন বেশ একটা আরামদায়ক অবসাদে অবশ হয়ে পড়তে চাইল। কি হবে আর বৃথা ভ্রমণে? আলিয়ার পিছু পিছু বৃথা ছুটে এইরকম বনের ঘন ছায়ায় নিবৃত লতা বিতানে অলস স্বপ্নে জীবনটা কাটিয়ে দেওয়ায় যে সুখ আর কি আছে? একবার তার মনে হলো এই বেলা উঠে তাঁবুতে যাওয়া যাক, নতুবা তার কোনো একটা বিপদ ঘটবে যেন। একবার সে উঠবার চেষ্টাও করতে গেলে, কিন্তু পরক্ষণেই তার দেহ মন ব্যাপী অবসাদের জয় হলো। অবসাদ নয়, যেন একটা মৃদু মধুর নেশার আনন্দ। সমস্ত জগৎ তার কাছে তুচ্ছ। সে নেশাটাই তার সারা দেহ অবশ করে আনছে ক্রমশ। শঙ্কর গাছের শিকড়ে মাথা দিয়ে ভালো করে শুয়ে পড়ল। বড় বড় কটন উড গাছের ডালের শাখায় আলো ছায়ার রেখা বড় অস্পষ্ট। কাছেই কোথাও বন্য পেচকের ধ্বনি অনেকক্ষণ থেকে শোনা যাচ্ছিল। ক্রমে যেন তা ক্ষীণ হতে ক্ষীণধর হয়ে আসছে। তারপরে কি হলো শঙ্কর আর কিছুই জানে না। অ্যালভারেজ যখন বহু অনুসন্ধানের পর ওর অচৈতন্য দেহটা কটনউডের জঙ্গলের ছায়ায় আবিষ্কার করলে, তখন বেলা বেশি নেই। প্রথমটা অ্যালভারেজ মনে ভাবলে এ নিশ্চয়ই সর্পাঘাত, কিন্তু দেহটা পরীক্ষা করে সর্পাঘাতের কোনো লক্ষণ দেখাই গেল না। হঠাৎ মাথার উপরকার ডালপালা ও চারিধারে গাছপালার দিকে নজর পড়তেই অভিজ্ঞ ভ্রমণকারী অ্যালভারেজ ব্যাপারটা সব বুঝতে পারলে। সেখানটাতে সর্বত্র অতি মারাত্মক বিষলতার বন, পয়জন আইভি, যার রসে আফ্রিকার অসভ্য মানুষের তীরের ফলা ডুবিয়ে নেয়, যার বাতাস এমনি বেশ সুগন্ধ বহন করে, কিন্তু নিঃশ্বাসের সঙ্গে বেশি মাত্রায় গ্রহণ করলে অনেক সময় পক্ষাঘাত পর্যন্ত হতে পারে। মৃত্যু ঘটাও আশ্চর্য নয়। তাঁবুতে এসে শঙ্কর 2-3 দিন শয্যাগত হয়ে রইল। সর্বশরীর ফুলে ঢোল, মাথা যেন ফেটে যাচ্ছে, আর সর্বদাই তৃষ্ণায় গলা কাঠ। অ্যালভারেজ বললে, যদি তোমাকে সারা রাত ওখানে থাকতে হতো তাহলে সকালবেলা তোমাকে বাঁচানো কঠিন হতো। একদিন একটা ঝর্ণার জলধারার বালুময় তীরে শঙ্কর হলদে রঙের কি দেখতে পেলে। অ্যালভারেজ পাকা প্রসপেক্টর, সে এসে বালি ধুয়ে সোনার রেণু বার করলে, কিন্তু তাতে সে বিশেষ উৎসাহিত হলো না। সোনার পরিমাণ এত কম যে মজুরি পোষালে না। 1 টন বালি ধুয়ে আউন্স 3 সোনা পাওয়া হয়তো যেতে পারে। শঙ্কর বললে, বসে থেকে লাভ কি? তবু যা সোনা পাওয়া যায়, 3 আউন্স সোনার দামও তো কম নয়। সে যেটাকে অত্যন্ত অদ্ভুত জিনিস বলে মনে করেছে, অভিজ্ঞ প্রসপেক্টর অ্যালভারেজের কাছে সেটা কিছুই নয়। তাছাড়া শঙ্করের মজুরির ধারণার সঙ্গে অ্যালভারেজের মজুরির ধারণার মিল খায় না। শেষ পর্যন্ত ও কাজ শঙ্করকে ছেড়ে দিতে হলো। ইতিমধ্যে ওরা মাসখানেক ধরে জঙ্গলের নানা অঞ্চলে বেড়ালে। আজ যেখানে 2 দিন তাঁবু পাতে, সেখান থেকে আরেক জায়গায় উঠে যায়। সেখানে কিছুদিন তন্ন করে চারিধারে দেখবার পরে আরেক জায়গায় উঠে যায়। সেদিন অরণ্যের একটা স্থানে ওরা নতুন পৌঁছে তাঁবু পেতেছে। শঙ্কর বন্দুক নিয়ে 2-1টা পাখি শিকার করে সন্ধে তাঁবুতে ফিরে এসে দেখলে অ্যালভারেজ বসে চুরুট টানছে।
তার মুখ দেখে মনে হলো সে উদ্বিগ্ন ও চিন্তিত। শঙ্কর বললে, আমি বলি কি অ্যালভারেজ, তুমি যখন বার করতে পারলে না তখন চলো ফিরি। অ্যালভারেজ বললে, নদীটা তো উড়ে যায়নি, এই বন পর্বতের কোনো না কোনো অঞ্চলে সেটা নিশ্চয়ই আছে। তবে আমরা বার করতে পারছি না কেন? আমাদের খোঁজা ঠিকমতো হচ্ছে না। এই কথার মানে কি? আমরা আজই এখানে এসেছি না তো কবে এসেছি? কি বলছো তুমি অ্যালভারেজ? 6 মাস ধরে আমরা জঙ্গল চষে বেড়াচ্ছি, এটাকে খোঁজা বলে না তো আর কাকে খোঁজা বলে? অ্যালভারেজ গম্ভীর মুখে বললে, কিন্তু মুশকিল হয়েছে কোথায় জানো শঙ্কর? তোমাকে এখনো কথাটা বলি, শুনলে হয়তো খুব দমে যাবে বা ভয় পাবে। আচ্ছা, তোমাকে একটা জিনিস দেখাই, এসো আমার সঙ্গে। শঙ্কর অধীর আগ্রহ ও কৌতূহলের সঙ্গে পেছনে পেছনে চলল। ব্যাপারটা কি? অ্যালভারেজ একটু দূরে গিয়ে একটা বড় গাছের তলায় দাঁড়িয়ে বললে, শঙ্কর, আমরা আজই এখানে এসে তাঁবু পেতেছি, ঠিক তো? এই কথার মানে কি? আমরা আজই এখানে এসেছি না তো কবে এসেছি? আচ্ছা, এই গাছের গুঁড়ির কাছে সরে এসে দেখো তো। শঙ্কর এগিয়ে গিয়ে দেখলে গুঁড়ির নরম ছালে ছুরি দিয়ে খুদে কে DA লিখে রেখেছে, কিন্তু লেখাটা টাটকা নয়, অন্তত মাসখানেকের পুরনো। শঙ্কর ব্যাপারটা কিছুই বুঝতে পারলে না, অ্যালভারেজের মুখের দিকে চেয়ে রইল। অ্যালভারেজ বললে, বুঝতে পারলে না? এই গাছে আমি মাসখানেক আগে আমার নামের অক্ষর দুটো খোদাই করে রেখেছিলাম। আমার মনে একটু সন্দেহ হয়। তুমি তো বুঝতে পারো না, তোমার কাছে সব বনই সমান। এর মানে এখন বুঝেছো? আমরা চক্রাকারে বনের মধ্যে ঘুরছি। এসব জায়গায় যখন এরকম হয় তখন তা থেকে উদ্ধার পাওয়া বেজায় শক্ত। এতক্ষণে শঙ্কর বুঝলে ব্যাপারটা, বললে, তুমি বলতে চাও মাসখানেক আগে আমরা এখানেই এসেছিলাম? ঠিক তাই। বড় অরণ্যে বা মরুভূমিতে এই বিপদ ঘটে, একে বলে ডেথ সার্কেল। আমার মনে মাসখানেক আগে প্রথমে সন্দেহ হয় যে হয়তো আমরা ডেথ সার্কেলে পড়েছি। সেটা পরীক্ষা করে দেখবার জন্য গাছের ছালে ওই অক্ষর খোদাই করে রাখি। আজ বনের মধ্যে বেড়াতে বেড়াতে হঠাৎ চোখে পড়ল। শঙ্কর বললে, আমাদের কম্পাসের কি হলো? কম্পাস থাকতে দিক ভুল হচ্ছে কি করে রোজ রোজ? অ্যালভারেজ বললে, আমার মনে হয় কম্পাস খারাপ হয়ে গিয়েছে। রিক্টার্স বেল্টে পার হওয়ার সময় সেই যে ভয়ানক ঝড় ও বিদ্যুৎ হয়, তাতেই কীভাবে ওর চৌম্বক শক্তি নষ্ট হয়ে গিয়েছে। তার মানে আমাদের কম্পাস এখন অকেজো? আমার তাই ধারণা। শঙ্কর দেখলে ব্যবস্থা নিতান্ত মন্দ নয়। ম্যাপ ভুল, কম্পাস অগেজো, তার উপর ওরা পড়েছে এক ভীষণ দুর্গম গহনারণ্যের মাঝে বিষম মরণ ঘূর্ণিতে। জনমানুষ নেই, খাবার নেই, জল নেই বললেই হয়, কারণ যেখানকার সেখানকার জল যখন পানের উপযুক্ত নয়। থাকার মধ্যে আছে এক ভীষণ অজ্ঞাত মৃত্যুর ভয়। জিম কার্টার এই অভিশপ্ত অরণ্যের মধ্যে রত্নের লোভে এসে প্রাণ দিয়েছিল। এখানে কারোর মঙ্গল হবে বলে মনে হয় না। অ্যালভারেজ কিন্তু দমে যাওয়ার পাত্রই নয়। সে দিনের পর দিন চলল বনের মধ্যে দিয়ে। বনের কোনো কুলকিনারা পায় না শঙ্কর। আগে যাও বা ছিল ঘূর্ণিপাকে তারা ঘুরছে শোনা অবধি শঙ্করের দিক সম্বন্ধে জ্ঞান একেবারে লোপ পেয়েছে। দিন দিনেক পরে ওরা একটি জায়গায় এসে উপস্থিত হলো। সেখানে রিক্টার্স বেল্ট একটি শাখা আসল পর্বতমালার সঙ্গে সমকোণ করে উত্তর দিকে লম্বালম্বি হয়ে আছে। খুব কম হলেও সেটা 4000 ফুট উঁচু। আরও পশ্চিম দিকে একটা খুব উঁচু পর্বতচূড়া ঘন মেঘের আড়ালে লুকোচুরি খেলছে। দুই পাহাড়ের মধ্যেকার উপত্যকা 3 মাইল বিস্তৃত হবে এবং এই উপত্যকা খুব ঘন জঙ্গলে ভরা। বনে গাছপালার যেন 3-4টে থাক। সকলের উপরে থাকে শুধুই বড়গাছা ও শ্যাওলা, মাঝের থাকে ছোট বড় বনস্পতির ভিড়, নিচের থাকে ঝোপঝাপ।
ছোট ছোট গাছ, সূর্যের আলোর বালাই নেই বনের মধ্যে। অ্যালভারেজ বনের মধ্যে না ঢুকে বনের ধারেই তাঁবু ফেলতে বললে। সন্ধ্যার সময় ওরা কফি খেতে খেতে পরামর্শ করতে বসলো যে এখন কি করা যাবে। খাবার একদম ফুরিয়েছে, চিনি অনেক দিন থেকেই নেই। সম্প্রতি দেখা যাচ্ছে যে 2-1 দিন পরে কফিও শেষ হয়ে যাবে। সামান্য কিছু ময়দা এখনও আছে, কিন্তু আর কিছুই নেই। ময়দা এই জন্য আছে যে ওরা ও জিনিসটা কালে ভদ্রে ব্যবহার করে। ওদের প্রধান ভরসা বন্য জন্তুর মাংস, এবং কিন্তু সঙ্গে যখন ওদের গুলি বারুদের কারখানা নেই তখন শিকারের ভরসায় বা চিরকাল করা যায় কি করে? কথা বলতে বলতে শঙ্কর দূরের যে পাহাড়ের চূড়াটা মেঘের আড়ালে লুকোচুরি খেলছে সেদিকে মাঝে মাঝে চেয়ে দেখছিল। এই সময় অল্পক্ষণের জন্য মেঘ সম্পূর্ণরূপে সরে গেল। চূড়াটার অদ্ভুত চেহারা, যেন একটা কুলপি বরফের আকার দিকটা কে এক কামড়ে খেয়ে ফেলেছে। অ্যালভারেজ বললে, এখান থেকে দক্ষিণ পূর্ব দিকে বুলাও কি স্যালসবেরি 400 থেকে 500 মাইলের মধ্যে 102 মাইল মরুভূমি। পশ্চিম দ্বীপে উপকূল 300 মাইলের মধ্যে বটে, কিন্তু পর্তুগিজ পশ্চিম আফ্রিকা অতি ভীষণ দুর্গম জঙ্গলে ভরা। সুতরাং সেদিকে কথা বাদ দাও। এখন আমাদের উপায় হচ্ছে হয় তুমি নয় আমি স্যালসবেরি কি বুলাও চলে গিয়ে টোটা ও খাবার কিনে আনি। কম্পাসও চাই। অ্যালভারেজের মুখের এই কথাটা বড় শুভক্ষণে শুনেছিল শঙ্কর। দৈব মানুষের জীবনে যে কত কাজ করে তা মানুষ কি সবসময় বোঝে? দৈবক্রমে বুলাওয়ে ও সলসবেরির দুটো শহরের নাম, তাদের অবস্থানের দিক ও এই জায়গাটা থেকে তাদের আনুমানিক দূরত্ব শঙ্করের কানে গেল। এরপর যে কতবার মনে মনে অ্যালভারেজকে ধন্যবাদ দিয়েছিল এই নাম দুটো বলার জন্যে। কথাবার্তা সেদিন বেশি অগ্রসর হলো না। দুজনেই পরিশ্রান্ত ছিল। সকাল সকাল শয্যা আশ্রয় করলে। মাঝরাত্রে শঙ্করের ঘুম ভেঙে গেল। কি একটা শব্দ হচ্ছে ঘন বনের মধ্যে, কি একটা কাণ্ড কোথায় ঘটছে বলে। অ্যালভারেজও বিছানায় উঠে বসেছে। দুজনেই কান খাড়া করে শুনলে। বড় অদ্ভুত ব্যাপার, কি হচ্ছে বাইরে। শঙ্কর তাড়াতাড়ি টর্চ জেলে বাইরে আসছিল। অ্যালভারেজ বারণ করলে, বললে, এসব অজানা জঙ্গলে রাত্রিবেলা ওরকম তাড়াতাড়ি তাঁবুর বাইরে যেও না। তোমাকে অনেকবার সতর্ক করে দিয়েছি। বিনা বন্দুকে বা যাচ্ছ কোথায়? তাঁবুর বাইরে রাত্রি ঘুটঘুটে অন্ধকার। দুজনেই টর্চ ফেলে দেখলে বন্য জন্তুর দল গাছপালা ভেঙে ঊর্ধ্বশ্বাসে উন্মত্তের মতো দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে পশ্চিমের সেই ভীষণ জঙ্গলের থেকে বেরিয়ে পূর্ব দিকে পাহাড়টাকে দিকে চলেছে। হায়না, বেবুন, বুনো মহিষ, দুটো চিতাবাঘ তো ওদের গা ঘেঁষে ছুটে পালালো। আরও আসছে, দলে দলে আসছে। ধাড়ি ও মাদি কলবাস বাঁদর দলে দলে ছানাপোনা নিয়ে ছুটছে। সবাই যেন কোনো আকস্মিক বিপদের মুখ থেকে প্রাণের ভয়ে ছুটছে। আর সঙ্গে সঙ্গে দূরে কোথাও একটা অদ্ভুত শব্দ হচ্ছে, চাপা, গম্ভীর, মেঘগর্জনের মতো শব্দটা। কিংবা দূরে কোথাও হাজারটা জয়ঢাক যেন একসঙ্গে বাজছে। ব্যাপার কি? দুজনে দুজনের মুখের দিকে চাইলে। দুজনেই অবাক। অ্যালভারেজ বললে, শঙ্কর, আগুনটা ভালো করে জ্বালা, নয়তো বন্যজন্তুর দল আমাদের তাঁবু শুদ্ধ ভেঙে মারিয়ে চলে যাবে। জন্তুদের সংখ্যা ক্রমেই বেড়ে চলল যে। মাথার ওপরে পাখিদের দল বাসা ছেড়ে পালাচ্ছে। প্রকাণ্ড একটা স্প্রিং বক হরিণের দল ওদের 10 গজের মধ্যে এসে পড়ল। কিন্তু ওরা দুজনে তখন এমন হতভম্ব হয়ে গিয়েছে ব্যাপারটা দেখে যে এত গাছে বেয়েও গুলি করতে ভুলে গেল। এমন ধরনের দৃশ্য ওরা জীবনে কখনো দেখেনি। শঙ্কর অ্যালভারেজকে কি একটা জিজ্ঞেস করতে যাবে, তারপরেই প্রলয় ঘটল।
অন্তত শঙ্করের তো তাই বলেই মনে হলো। সমস্ত পৃথিবীটা তুলে এমন কেঁপে উঠল যে ওরা দুজনেই টলে পড়ে গেল মাটিতে। সঙ্গে সঙ্গে হাজারটা বাজ যেন নিকটেই কোথায় পড়ল। মাটি যেন চিরে ফেটে গেল, আকাশটাও যেন সেই সঙ্গে ফাটল। অ্যালভারেজ মাটি থেকে ওঠার চেষ্টা করতে করতে বললে, ভূমিকম্প। কিন্তু পরক্ষণেই তারা দেখে বিস্মিত হলো, রাত্রির অমন ঘুটঘুটে অন্ধকার হঠাৎ দূর হয়ে 50,000 বাতি এমন বিজলি আলো জ্বলে উঠল কোথা থেকে। তারপর তাদের নজরে পড়ল দূরের সেই পাহাড়ের চূড়ার দিকে। সেখানে যেন একটা প্রকাণ্ড অগ্নিনীলা শুরু হয়েছে। রাঙা হয়ে উঠেছে সমস্ত দিগন্ত। সেই প্রলয়ের আলোয় আগুন রাঙা মেঘ ফুঁসিয়ে উঠেছে পাহাড়ের চূড়া থেকে 2,000-2,500 ফুট পর্যন্ত উঁচুতে। সঙ্গে সঙ্গে এক বিশ্রী গন্ধের উৎকট নিঃশ্বাস রোধকারী গন্ধ বাতাসে। অ্যালভারেজ সেদিকে চেয়ে ভয় ও বিস্ময় বলে উঠল, আগ্নেয়গিরি, সান্টা আনা গ্রাসিয়া দা কার্ডোভা। কি অদ্ভুত ধরনের ভীষণ সুন্দর দৃশ্য। কেউ চোখ ফিরিয়ে নিতে পারলে না ওরা খানিকক্ষণ। লক্ষ্যটা তুবড়ি একসঙ্গে জ্বলছে, লক্ষ্যটা রং মশালে একসঙ্গে আগুন দিয়েছে শঙ্করের মনে হলো। রাঙা আগুনের মেঘ মাঝে মাঝে নিচু হয়ে যায়, হঠাৎ আগুনের ধুনো পড়লে দপ করে জ্বলে ওঠে, অমনি দপ করে 1000 ফুট ঠেলে ওঠে, আর সেই সঙ্গে 1000টা বোমা ফাটার আওয়াজ। এদিকে পৃথিবী এমন কাঁপছে যে দাঁড়িয়ে থাকা যায় না, কেবল টলে টলে পড়তে হয়। শঙ্কর তো টলতে টলতে তাঁবুর মধ্যে ঢুকলো। ঢুকে দেখে একটা ছোট কুকুর ছানার মতো জিপ তার বিছানায় একসঙ্গে গুটি ছুটি হয়ে ভয়ে কাঁপছে। শঙ্করের টর্চের আলোয় সেটা থতমত খেয়ে আলোর দিকে চেয়ে রইল, আর তার চোখে দুটো মনির মতো জ্বলছে। অ্যালভারেজ তাঁবুতে ঢুকে দেখে বলল, নেকড়ে বাঘের ছানা, রেখে দাও, আমাদের আশ্রয় নিয়েছি যখন প্রাণের ভয়। ওরা কেউ এর আগে প্রজ্বলন্ত আগ্নেয়গিরি দেখেনি, তা থেকে বিপদ আসতে পারে ওদের জানা নেই। কিন্তু অ্যালভারেজের কথা ভালো করে শেষ হতে না হতে হঠাৎ কি প্রচণ্ড ভারী জিনিসের পতনের শব্দে ওরা আবার তাঁবুর বাইরে গিয়ে যখন দেখলে যে একখানা 15 সের ওজনের জ্বলন্ত কয়লার মতো রাঙা পাথরের অদূরে একটা ঝোপের ওপর এসে পড়েছে, সঙ্গে সঙ্গে ঝোপটাও জ্বলে উঠেছে। তখন অ্যালভারেজ ব্যস্ত সমস্ত হয়ে বললে, পালাও শঙ্কর, তাবু ওঠাও শিগগির, কুইক। ওরা তাঁবু ওঠাতে ওঠাতে আরও 2-5খানা আগুন রাঙা জ্বলন্ত ভারী পাথর এদিকে ওদিকে সশব্দে পড়ল। নিঃশ্বাস তো এদিকে বন্ধ হয়ে আসে, এমনি ঘন গন্ধের দম বাতাসে ছড়িয়েছে। দৌড় দৌড় দৌড়! 2 ঘন্টা ধরে ওরা জিনিসপত্র কতক টেনে হিঁচড়ে কতক বয়ে নিয়ে পূব দিকে সেই পাহাড়ের নিচে গিয়ে পৌঁছল। সেখানে পর্যন্ত গন্ধকের গন্ধ বাতাসে। 8 ঘন্টা পরে সেখানেও পাথর পড়তে শুরু করলে। ওরা পাহাড়ের ওপর উঠল, সেই ভীষণ জঙ্গল আর রাত্রি অন্ধকার ঠেলে। ভোর যখন হলো তখন 2500 ফুট উঠে পাহাড়ের ঢালুতে বড় গাছের তলায় দুজনেই হাঁপাতে হাঁপাতে বসে পড়ল। সূর্য উঠবার সঙ্গে সঙ্গে অগ্নুৎপাতের সে ভীষণ সৌন্দর্য অনেকখানি কমে গেল, কিন্তু শব্দ ও পাথর পড়া যেন বাড়ল। এবার শুধু পাথর নয়, তার সঙ্গে খুব মিহি ধূসর বর্ণের ছাই আকাশ থেকে পড়ছে। গাছপালা লতাপাতার ওপর দেখতে দেখতে পাতলা এক পুরো ছাই জমে গেল। সারাদিন সমানভাবে অগ্নিলীলা চলল। আবার রাত্রি এলো। নিচের উপত্যকা ভূমির অত বড় হেমলক গাছের জঙ্গল দাবানলে ও প্রস্তর বর্ষণে সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। রাত্রিতে আবার সেই ভীষণ সৌন্দর্য। কত দূর পর্যন্ত বন ও আকাশ, কত দূরের দিগন্ত লাল হয়ে উঠেছে পর্বতের অগ্নিকটাহের আগুনে। তখন পাথর পড়াটা একটু কেবল কমেছে, কিন্তু সেই রাঙা আগুন ভরা বাষ্পের মেঘ তখনও সেই রকমই দীপ্ত হয়ে আছে। রাত দুপুরের পরে একটা বিরাট বিস্ফোরণের শব্দে ওদের তন্দ্রা ছুটে গেল। ওরা সব হয় চেয়ে দেখলে চলন্ত পাহাড়ের চূড়ার মুন্ডটা উড়ে গিয়েছে। নিচের উপত্যকাতে ছাই, আগুন
ও চলন্ত পাথর ছড়িয়ে পড়ে অবশিষ্ট জঙ্গলটাকেও ঢেকে দিলে। অ্যালভারেজ পাথরের ঘায়ে আহত হলো। ওদের তাঁবুর কাপড়ে আগুন ধরে গেল। পিছনের একটা উঁচু গাছের ডাল ভেঙে পড়ল পাথরের চোট খেয়ে। শঙ্কর ভাবছিল, এই জনহীন অরণ্য অঞ্চলে এত বড় একটা প্রাকৃতিক বিপর্যয় যে ঘটে গেল তা কেউ দেখতেও পেত না, যদি না তারা না থাকতো। সভ্য জগৎ জানেও না আফ্রিকার গহন অরণ্যে এই আগ্নেয়গিরির অস্তিত্ব। কেউ বললেও বিশ্বাস করবে না হয়তো। সকালে বেশ স্পষ্ট দেখা গেল মোমবাতি হাওয়ার মুখে জ্বলে গিয়ে যেমন মাথার দিকে অসমান খাঁজের সৃষ্টি হয়, পাহাড়ের চূড়াটা তেমনি চেহারা হয়েছে। কুলপি বরফটাতে ঠিক যেন কে আর একটা কামড় বসিয়েছে। অ্যালভারেজ ম্যাপ দেখে বললে, এটা আগ্নেয়গিরি বলে ম্যাপে দেওয়া নেই। সম্ভবত বহু বৎসর ধরে এর প্রথম অগ্নুৎপাত, কিন্তু এর যে নাম ম্যাপে দেওয়া আছে তা খুব অর্থপূর্ণ। শঙ্কর বললে, কি নাম? অ্যালভারেজ বললে, এর নাম লেখা আছে ওল্ডোনিও লেঙ্গাই। প্রাচীন জুলু ভাষা এর মানে অগ্নিদেবের শয্যা। নামটা দেখে মনে হয় এ অঞ্চলের প্রাচীন লোকেদের কাছে এ পাহাড়ের আগ্নেয় প্রকৃতি অজ্ঞাত ছিল না। বোধহয় তারপর 200 বছর কিংবা তারও বেশিকাল এটা চুপচাপ ছিল। ভারতবর্ষের ছেলে শঙ্করের 2 হাত আপনা আপনি প্রণামের ভঙ্গিতে ললাট স্পষ্ট করলে। প্রণাম হে রুদ্রদেব, প্রণাম। আপনার তাণ্ডব দেখার সুযোগ করে দিয়েছিলেন, তার জন্য প্রণাম গ্রহণ করুন হে দেবতা। আপনার এই রূপের কাছে শত হিরক্ষণই তুচ্ছ হয়ে যায়। আমার সমস্ত কষ্ট সার্থক হলো। আগ্নেয় পর্বতের অত কাছে বাস করা অ্যালভারেজ উচিত বিবেচনা করলে না। ওল্ডোনিও লেঙ্গাই পাহাড়ের ধূমায়িত শিখর দেশের সান্নিধ্য পরিত্যাগ করে তারা আরও পশ্চিম ঘেঁষে চলতে লাগলো। সেদিকের গহন অরণ্যের আগুনের আঁচটিও লাগেনি। বর্ষার জলে সে অরণ্য আরও নিবিড় হয়ে উঠেছে, ছোট ছোট গাছপালা ও লতা ঝোপের সমাবেশে। ছোট বড় কত ঝর্ণাধারা ও পার্বত্য নদী বয়ে চলেছে, তাদের মধ্যে একটাও অ্যালভারেজের পূর্ব পরিচিত নয়। এইবার এক জায়গায় ওরা এসে উপস্থিত হলো, যেখানে চারিদিকেই চুনা পাথর ও গ্রানাইটের ছোট বড় পাহাড় ও প্রত্যেক পাহাড়ের গায়ে নানা আকারের গুহা। স্থানটার প্রাকৃতিক দৃশ্য রিক্টার্স বেল্টের সাধারণ দৃশ্য থেকে একটু অন্যরকম। এখানে বন অত ঘন নয়, কিন্তু খুব বড় বড় গাছ চারিদিকে, আর যেখানে সেখানে পাহাড় ও গুহা। একটা উঁচু ঢিপির মতো গ্রানাইটের পাহাড়ের ওপর ওরা তাঁবু ফেলে রইল। এখানে এসে পর্যন্ত শঙ্করের মনে হয় যে জায়গাটা ভালো না। কি একটা অস্বস্তি মনের মধ্যে, কি একটা আসন্ন বিপদের আশঙ্কা, তা সে না পারে ভালো করে নিজে বুঝতে, না পারে অ্যালভারেজকে বোঝাতে। একদিন অ্যালভারেজ বলল, সব মিথ্যে শঙ্কর, সব মিথ্যে। আমরা এখনও বনের মধ্যে ঘুরছি, আর সেই গাছটা আবার দেখেছি, সেই দিয়ে লেখা। অথচ তোমার মনে আছে আমরা যতদূর সম্ভব পশ্চিম দিক ঘেঁষেই চলেছি আজ 15 দিন। কি করে আমরা আবার সেই গাছে কাছে আসতে পারি, কি করে? শঙ্কর বললে, তবে এখন কি উপায়? উপায় আছে একটা। আজ রাত্রে একটা বড় গাছের মাথায় উঠে নক্ষত্র দেখে দিক নির্ণয় করতে হবে। তুমি তাঁবুতে থেকো। শঙ্কর একটা কথা বুঝতে পারছিল না। তারা যদি চক্রাকারে ঘুরছে, তবে এই অনুচ্চ শৈলমালা ও গুহার দেশে কি করে এলো? এই অঞ্চলে তো কখনো আসেনি বলেই মনে হলো। অ্যালভারেজ এর উত্তরে বললে, গাছটাতে নাম খোদাই দেখে সে আর কখনো তার পূর্বে আসবার চেষ্টা করেনি। পূর্ব দিকে মাইল 2 এলেই এই স্থানটিতে ওরা পৌঁছাতো। সে রাত্রে শঙ্কর একা তাঁবুতে বসে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ পড়ছিল। এই একখানাই বাংলা বই সে দেশ থেকে আসবার সময় সঙ্গে করে আনে, এবং বহু পড়লেও সময় পেলেই আবার পড়ে। কত দূরে ভারতবর্ষ, তার মধ্যে চিতোর, মেওয়ার, মুঘল রাজপথ বিবাদ। এই অজানা মহাদেশে অজানা মহা অরণ্যের মধ্যে বসে সেসব যেন অবাস্তব বলে মনে হয়।
তাঁবুর বাইরে হঠাৎ যেন পায়ের শব্দ পাওয়া গেল। শঙ্কর প্রথমটা ভাবলে অ্যালভারেজ গাছ থেকে নেমে ফিরে আসছে বোধহয়, কিন্তু পরক্ষণেই তার মনে হলো এ মানুষের স্বাভাবিক পায়ের শব্দ নয়। কেউ দু পায়ে থলথলে চড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাটিতে পা ঘেঁষে ঘেঁষে টেনে টেনে চললে যেন এরকম ধরনের শব্দ হওয়া সম্ভব। অ্যালভারেজের উইনচেস্টার রিপিটারটা হাতের কাছেই ছিল। ও সেটা তাঁবুর দরজার দিকে এগিয়ে বসলো। বাইরে পদশব্দটা একবার থেমে গেল, পরেই আবার তাঁবুর দক্ষিণ পাশে থেকে বাঁদিকে এলো। একটা কোনো বড় প্রাণীর যেন ঘন ঘন নিঃশ্বাসের শব্দ পাওয়া গেল, ঠিক যেমন পর্বত পার হবার সময় এক রাত্রে ঘটেছিল। শঙ্কর একটু ভয় খেয়ে সংযম হারিয়ে ফেলে রাইফেল ছুঁড়ে বসলো। একবার, দুবার, সঙ্গে সঙ্গে মিনিট দুই পরে দূরের গাছের মাথা থেকে প্রত্যুত্তরে দুবার রিভলভারের আওয়াজ পাওয়া গেল। অ্যালভারেজ মনে ভেবেছে শঙ্করের কোনো বিপদ উপস্থিত, নতুবা রাত্রে খামোখা বন্দুক ছুঁড়বে কেন? বোধহয় সে তাড়াতাড়ি নেমেই আসছে। এদিকে চারিধার থেকে বন্দুকের আওয়াজে জানোয়ারটা বোধহয় পালিয়েছে, আর তার সারা শব্দ নেই। শঙ্কর টর্চ জেলে তাঁবুর বাইরে এসে ভাবলে অ্যালভারেজকে সংকেতে গাছ থেকে নামতে বারণ করবে। এমন সময় কিছু দূরে বনের মধ্যে হঠাৎ আবার দুবার পিস্তলের আওয়াজ এবং সেই সঙ্গে একটা অস্পষ্ট চিৎকার শুনতে পাওয়া গেল। শঙ্কর পিস্তলের আওয়াজ লক্ষ্য করে ছুটে গেল। কিছু দূরে গিয়েই দেখলে বনের মধ্যে একটা বড় গাছের তলায় অ্যালভারেজ শুয়ে। টর্চের আলোয় তাকে দেখে শঙ্কর শিউরিয়ে উঠে ভয়ে বিস্ময়ে, আর তার সর্বশরীর রক্তমাখা। মাথাটা বাকি শরীরের সঙ্গে একটা অস্বাভাবিক কোণের সৃষ্টি করেছে। গায়ের কোটটা ছিন্ন ভিন্ন। শঙ্কর তাড়াতাড়ি ওর পাশে গিয়ে বসে ওর মাথাটা নিজের কোলে তুলে নিলে, ডাকলে, অ্যালভারেজ, অ্যালভারেজ। অ্যালভারেজের সাড়া নেই। তার ঠোঁট দুটো একবার যেন নড়ে উঠল, কি যেন বলতে গেল। সে শঙ্করের দিকে চেয়েই আছে, অথচ সে চোখে যেন দৃষ্টি নেই, অথবা কেমন যেন নিষ্পৃহ উদাস দৃষ্টি। শঙ্কর ওকে বহন করে তাঁবুতে নিয়ে এলো, মুখে জল দিয়ে। তারপর গায়ের কোটটা খুলতে গিয়ে দেখে গলার নিচে কাঁধের খানিকটা মাংস কে যেন ছিঁড়ে নিয়েছে। সারা পিঠটার সেই অবস্থা। কোনো এক অসাধারণ বলশালী জন্তু তীক্ষ্ণ ধার নখে বা দন্তে পিঠখানা চিরে ফেলা করেছে। পাশেই নরম মাটিতে কোনো জন্তুর পায়ের দাগ, তিনটে মাত্র আঙুল ছেপায়। সারা রাত্রি সেভাবেই কাটল। অ্যালভারেজের সাড়া নেই, সংজ্ঞা নেই। সকাল আবার সঙ্গে সঙ্গে হঠাৎ যেন তার চেতনা ফিরে এলো। শঙ্করের দিকে বিস্ময় ও অচেনা দৃষ্টিতে চেয়ে দেখলে, যেন এর আগে সে কখনো শঙ্করকে দেখেনি। তারপর আবার চোখ বুঝল। দুপুরের পর খুব সম্ভবত নিজের মাতৃভাষায় কী সব বকতে শুরু করলো। শঙ্কর এক বর্ণ বুঝতে পারলে না। বিকেলের দিকে সে হঠাৎ শঙ্করের দিকে চাইবার সঙ্গে সঙ্গে শঙ্করের মনে হলো সে ওকে চিনতে পেরেছে। এইবার ইংরেজিতে বললে, শঙ্কর, এখনো বসে আছো? তারপর ওঠাও, ওঠাও, চলো যাই। রাজার ঐশ্বর্য লুকানো রয়েছে ওই পাহাড়ে গুহার মধ্যে, তুই দেখতে পাচ্ছ না? আমি দেখতে পাচ্ছি। চলো চলো, আমরা যাই। তারপর ওঠাও, দেরি করো না শঙ্কর, দেরি করো না। এই অ্যালভারেজের শেষ কথা। তারপর কতক্ষণ শঙ্কর স্তব্ধ হয়ে বসে রইল। সন্ধ্যা হলো,
একটু একটু করে সমগ্র বনানী ঘন অন্ধকারে ডুবে গেল। শঙ্করের তখন চমক ভাঙল। সে তাড়াতাড়ি উঠে আগে আগুন জ্বালালে, তারপর দুটো রাইফেলে টোটা ভরে তাঁবুর দোরের দিকে বন্দুকের নল বাগিয়ে অ্যালভারেজের মৃতদেহের পাশে একখানা শতরঞ্জির ওপর বসে রইল। তারপর সে রাত্রে আবার নামলো তেমনি ভীষণ বর্ষা। তাঁবুর কাপড় ফুঁড়ে জল পড়ে জিনিসপত্র ভিজে গেল। শঙ্কর তখন কিন্তু এমন হয়ে গিয়েছে যে তার কোনো দিকে দৃষ্টি নেই। এই কম আসে সে অ্যালভারেজকে সত্যিই ভালোবেসেছিল। তার নির্ভীকতা, তার সংকল্পে অটলতা, তার পরিশ্রম করবার অসাধারণ শক্তি, তার বীরত্ব শঙ্করকে মুগ্ধ করেছিল। সে অ্যালভারেজকে নিজের পিতার মতো ভালোবাসত। অ্যালভারেজও তাকে তেমনি স্নেহের চোখেই দেখত। কিন্তু এসবের চেয়েও শঙ্করের মনে হচ্ছে বেশি যে অ্যালভারেজ মারা গেল শেষকালে সেই অজ্ঞাত জানোয়ারটারই হাতে, ঠিক জিম কাটারের মতোই। রাত্রি গভীর হওয়ায় সঙ্গে সঙ্গে ক্রমে তার মন ভয়ে আকুল হয়ে উঠল। সম্মুখে ভীষণ অজানা মৃত্যুদূত, ঘোর রহস্যময় তার অস্তিত্ব। কখন সে আসবে, কখন বা যাবে, কেউ তার সন্ধান দিতে পারবে না। ঘুমে ঢুলে না পড়ে শঙ্কর মনের বলে জেগে বসে রইল সারা রাত। ওহ, সে কি ভীষণ রাত্রি! যতদিন বেঁচে থাকবে ততদিন এই রাত্রির কথা সে ভুলবে না। গাছে গাছে ডালে ডালে হাজার ধারায় বৃষ্টি পতনের শব্দে ও একটানা ঝড়ের শব্দে অরণ্যনির অন্য সকল নৈশ শব্দকে আজ ডুবিয়ে দিয়েছে। পাহাড়ের ওপর বড় বড় গাছ মুড়মুড় করে ভেঙে পড়ছে। এই ভয়ঙ্কর রাত্রিতে সে একা ভীষণ অরণ্যানীর মধ্যে। গালো গাছের গুঁড়িগুলো যেন প্রেতের মতো দেখাচ্ছে। কত বড় বৃষ্টিতেও জোনাকির জাঁক জ্বলছে। সম্মুখে বন্ধুর মৃত্যুদেহ। ভয় পেলে চলবে না, সাহস আনতেই হবে মনে, নতুবা ভয়ই সে মারা যাবে। সাহস আনবার প্রাণপণ চেষ্টায় সে রাইফেল দুটির দিকে মনোযোগ নিবদ্ধ করলে। একটা উইনচেস্টার, অপরটি ম্যানলিখার, দুটোরই ম্যাগাজিনের টোটা ভর্তি। এমন কোনো শরীরধারী জীব নেই যে এই দুই শক্তিশালী অতি ভয়ানক মরণাস্ত্রকে উপেক্ষা করে আজ রাত্রে অক্ষত দেহে তাঁবুতে ঢুকতে পারে। ভয় ও বিপদ মানুষকে সাহসী করে। শঙ্কর সারা রাত সজাগ পাহারা দিল। পরদিন সকালে অ্যালভারেজের মৃতদেহ সে একটা বড় গাছের তলায় সমাধিস্থলে করলে এবং দুখানা গাছের ডাল ক্রুশের আকারে শক্ত লতা দিয়ে বেঁধে সমাধির ওপর তা পুঁতে দিলে। অ্যালভারেজের কাগজপত্রের মধ্যে ওপট্ট খনি বিদ্যালয়ের একটা ডিপ্লোমা ছিল ওর নামে। তাদের শেষ পরীক্ষায় অ্যালভারেজ সসম্মানে উত্তীর্ণ হয়েছে। ওর কথাবার্তায় অনেক সময় শঙ্করের সন্দেহ হতো যে সে নিতান্ত মূর্খ ভাগ্যান্বেষী ভবঘুরে নয়। লোকালয় থেকে বহু দূরে এক জনহীন গহন অরণ্যের ক্লান্ত অ্যালভারেজ রত্নাসন্ধান শেষ হলো। তার মতো লোকেরা রত্নের কাঙাল নয়। বিপদের নেশায় পথে ঘুরে বেড়ানোই তাদের জীবনের পরম আনন্দ। কুবেরের ভাণ্ডারও তাকে এক জায়গায় চিরকাল আটকে রাখতে পারত না। দুঃসাহসিক ভবঘুরে উপযুক্ত সমাধিই হলো বটে। অরণ্যের বনস্পতির দল ছায়া দেবে সমাধির উপর। সিংহ, গরিলা, হায়না সজাগ রাত্রি যাপন করবে। আর সবারই ওপর সবাইকে ছাপিয়ে বিশাল রিক্তেসবেল্ট পর্বতমালা অদূরে দাঁড়িয়ে মেঘ লোকে মাথা তুলে খাড়া পাহারা দেবে চিরযুগ। সেদিন সে রাত্রিও কেটে গেল। শঙ্কর এখন দুঃসাহসে মরিয়া হয়ে উঠেছে। যদি তাকে প্রাণ নিয়ে এই ভীষণ অরণ্য থেকে উদ্ধার পেতে হয় তবে তাকে ভয় পেলে চলবে না। দুদিন সে কোথাও না গিয়ে তাঁবুতে বসে মন স্থির করে ভাবার চেষ্টা করলে।
সে এখন কি করবে? হঠাৎ মনে হলো অ্যালভারেজের সেই কথাটা। সালসবেরি, এখান থেকে পূর্ব দক্ষিণ কোণে আন্দাজ 500 মাইল বা 600 মাইল। সালসবেরি, দক্ষিণ রোডেশিয়ার রাজধানী সালসবেরি। যে করে হোক পৌঁছতেই হবে তাকে সালসবেরিতে। সে এখনো অনেক দিন বাঁচবে। তার জন্মকুষ্ঠিতে লেখা আছে, এই জায়গায় বেঘরে সে মরবে না। শঙ্কর ম্যাপগুলো ভালো করে দেখলে। পর্তুগিজ গভর্নমেন্ট ফরেস্ট সার্ভের ম্যাপ, 1863 সালের রয়্যাল মেরিন সার্ভের তৈরি উপকূলের ম্যাপ, ভ্রমণকারী স্যার ফিলিপো ডি ফিলিপির ম্যাপ। এ বাদে অ্যালভারেজের হাতে আঁকা ও জিম কাটারের সইযুক্ত একখানা জীর্ণ বিবর্ণ খসড়া নকশা। অ্যালভারেজ বেঁচে থাকতে সে এইসব ম্যাপ বুঝতে একবারও ভালো করে চেষ্টা করেনি। এখন এদের বোঝার উপর তার অবস্থিতি বিন্দুর দিক নির্ণয় করতে হবে। রিক্টেসভেল্ড অরণ্যের এক গোলকধাঁধা থেকে তাকে উদ্ধার পেতে হবে, সবই এই ম্যাপগুলির সাহায্যে। অনেক দেখবার শোনবার পরে ও বুঝতে পারলে এই অরণ্যের পর্বতমালার সম্বন্ধে কোনো ম্যাপেই বিশেষ কিছুই দেওয়া নেই, এক অ্যালভারেজ ও জিম কাটারের খসড়া ম্যাপখানা ছাড়া। তাও এত সংক্ষিপ্ত এবং তাতে এত সাংকেতিক ও গুপ্তচিহ্ন ব্যবহার করা হয়েছে যে শঙ্করের পক্ষে তা প্রায় দুর্বোধ্য। কারণ এদের সবসময়ই ভয় ছিল যে ম্যাপ অপরের হাতে পড়লে পাছে আর কেউ ওদের ধনে ভাগ বসায়। চতুর্থ দিন শঙ্কর সে স্থান ত্যাগ করে আন্দাজ মতো পূব দিকে রওনা হলো। যাবার আগে কিছু বনের ফুলের মালা গেঁথে অ্যালভারেজের সমাধির ওপর অর্পণ করলে। বুশক্রাফট বলে একটা জিনিস আছে। সুবিস্তীর্ণ বিজন গহন অরণ্যানীর মধ্যে ভ্রমণ করবার সময় এই বিদ্যা জানা না থাকলে বিপদ অবসম্ভাবী। অ্যালভারেজের সঙ্গে এতদিন ঘোরাঘুরি করার ফলে শঙ্কর কিছু কিছু বুশক্রাফট শিখে নিয়েছিল। তবুও তার মনে সন্দেহ হলো যে এই বন একা পাড়ি দেওয়ার যোগ্যতা সে কি অর্জন করেছে। শুধু ভাগ্যের ওপর নির্ভর করে তাকে চলতে হবে। ভাগ্য ভালো হয় বন পার হতে পারে, ভাগ্য প্রসন্ন না হয় মৃত্যু। 2-3টে ছোট পাহাড়ের সে পার হয়ে চলল। বন কখনো গভীর, কখনো পাতলা, কিন্তু বৃহৎ বৃহৎ বনস্পতির আর শেষ নেই। শঙ্করের জানা ছিল যে দীর্ঘ এলিফ্যান্ট ঘাসের জঙ্গল এলে বুঝতে হবে যে বনের প্রান্তসীমা পৌঁছানো গিয়েছে, কারণ গভীর জঙ্গলে কখনো এলিফ্যান্ট বা টোস্ক ঘাস জন্মায় না। কিন্তু এলিফ্যান্ট ঘাসের চিহ্ন নেই কোনো দিকে, শুধু বনস্পতি আর নিচু বনঝোপ। প্রথম দিন শেষ হলো এক নিবিড়তর অরণ্যের মধ্যে। শঙ্কর জিনিসপত্র প্রায় সবই ফেলে দিয়ে এসেছিল, কেবল অ্যালভারেজের ম্যানলিখার রাইফেলটা, অনেকগুলো টোটা, জলের বোতল, টর্চ, ম্যাপগুলো, কম্পাস, ঘড়ি, একখানা কম্বল ও সামান্য কিছু ঔষধ সঙ্গে নিয়েছিল। আর নিয়েছিল একটা দড়ি দোনলা। তাঁবুটা যদিও খুব হালকা, কিন্তু তা সে বয়ে আনা অসম্ভব বিবেচনায় ফেলেই এসেছে। 2টো গাছের ডালে মাটিতে থেকে অনেকটা উঁচুতে সে দড়ি দোনলা টাঙালে এবং হিংস্র জন্তুর ভয়ে গাছতলায় আগুন জ্বালালে। দোনলায় শুয়ে বন্দুক হাতে জেগে রইল, কারণ ঘুম অসম্ভব। একে ভয়ানক মশা, তার ওপর সন্ধ্যার পর থেকেই গাছটারে কিছু দূরে একটা চিতা বাঘ যাতায়াত শুরু করলে। গভীর অন্ধকারে তার চোখ জ্বলে যেন 2টো আগুনের ভাঁটা। শঙ্করের টর্চের আলো ফেলে, পালিয়ে যায়, আবার আধ ঘন্টা পরে ঠিক সেইখানে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকে। শঙ্করের ভয় হলো ঘুমিয়ে পড়লে হয়তো বা লাফ দিয়ে দোনলায় উঠে আক্রমণ করবে। চিতাবাঘ অতি ধূর্ত জানোয়ার, কাজেই সারা রাত্রি শঙ্করের চোখের পাতা বোঝাতে পারলে না। তার ওপর চারিধারে নানা বন্য জন্তুর রব। একবার একটু তন্দ্রা এসেছিল, হঠাৎ কাছেই একদল বালক বালিকার খিলখিলে হাসির রবে তন্দ্রা ছুটে গিয়ে ও চমকে জেগে উঠল।
ছেলেমেয়েরা হাসে কোথায়? এই জনমানবহীন অরণ্যে বালক বালিকাতে যাতায়াত করা বা এত রাত্রে হাসা উচিত নয় তো। পরক্ষণে তার মনে পড়ল এক জাতীয় বেবুনের ডাক ঠিক ছেলেপুলের হাসির মতো শোনায়। আলভারেজ একবার গল্প করেছিল। সকালে সে গাছ থেকে নেমে রওনা হলো। বৈমানিকেরা যাকে বলে ফ্লাইং ব্লাইন্ড, সে সেইভাবে বনের মধ্যে দিয়ে চলেছে, সম্পূর্ণ ভাগ্যের ওপর নির্ভর। বৈমানিকেরা যাকে বলে ফ্লাইং ব্লাইন্ড, সে সেইভাবে বনের মধ্যে দিয়ে চলেছে, সম্পূর্ণ ভাগ্যের ওপর নির্ভর করে, দু চোখ বুঝে। এই দুদিন চলেই সে সম্পূর্ণ দিকভ্রান্ত হয়ে পড়েছে, আর তার উত্তর দক্ষিণ পূব পশ্চিম জ্ঞান নেই। সে বুঝলে কোনো মহারণ্যের দিক ঠিক রেখে চলা কি ভীষণ কঠিন ব্যাপার। তোমার চারিপাশে সব সময় গাছ গুঁড়ি অগণিত অজস্র, তার লেখাজোখা নেই। তোমার মাথার উপর সব সময় ডালপালা, লতাপাতার চন্দ্রাতপ, নক্ষত্র, চন্দ্র, সূর্য দৃষ্টিগোচর হয় না। সূর্যের আলো কম, সবসময় যেন গোধূলি। ক্রোশের পর ক্রোশ যাও, ওই একই ব্যাপার। এদিকে ক্যাম্পাস অকেজো। কি করে দিক ঠিক রাখা যায়? পঞ্চম দিনে একটা পাহাড়ের তলায় এসে সে বিশ্রামের জন্য থামল। কাছেই একটা প্রকাণ্ড গুহার মুখ। একটা ক্ষীণ জলস্রোত গুহার ভেতর থেকে বেরিয়ে বনের মধ্যে এঁকে মেঁকে অদৃশ্য হয়েছে। অত বড় গুহা কখনো না দেখার দরুন একটা কৌতূহলের বশবর্তী হয়েই সে জিনিসপত্র বাইরে রেখে গুহার মধ্যে ঢুকলো। গুহার মুখে খানিকটা আলো, ভেতরে বড় অন্ধকার। টর্চ জেলে সন্তর্পণে অগ্রসর হয়ে সে ক্রমশ এমন এক জায়গায় এসে পৌঁছলো যেখানে ডাইনে বাঁয়ে আর দুটো মুখ। ওপরের দিকে টর্চ উঠিয়ে দেখলে ছাদটা অনেকটা উঁচু, মাটি শক্ত, নুনের মতো ক্যালসিয়ামের কার্বনেটের সরু মোটা ঝুড়ি ছাদ থেকে ঝাড় লণ্ঠনের মতো ঝুলছে। গুহার দেওয়ালগুলো ভিজে, গাবে অনেক জায়গায় জল খুব ক্ষীণ ধারায় ঝরে পড়েছে। শঙ্কর ডাইনির গুহায় ঢুকলো। সেটা ঢুকবার সময় সরু কিন্তু ক্রমশ প্রশস্ত হয়ে গিয়েছে। পায়ে পাথর নয়, ভিজে মাটি। টর্চের আলোয় ওর মনে হলো গুহাটা ত্রিভুজাকৃতি। ত্রিভুজের ভূমির এক কোণে আর একটা গুহামুখ। সেটা দিয়ে ঢুকে শঙ্কর দেখলে সে যেন দুধারে পাথরের উঁচু দেওয়ালওয়ালা একটা সংকীর্ণ গলির মধ্যে এসেছে। গলিটা আঁকা বাঁকা। এবার ডাইনে একবার বাঁয়ে সাপের মতো এঁকে বেঁকে চলেছে। শঙ্কর অনেক দূর চলে গেল গলিটা ধরে। ঘন্টা দুই এতে কাটলো। তারপর সে ভাবলে এবার ফেরা যাক, কিন্তু ফিরতে গিয়ে সে কিছুতেই সে ত্রিভুজাকৃতি গুহাটা খুঁজে পেল না। কেন? এই তো সেই গুহা থেকেই এই সরু গুহাটা বেরিয়েছে। সরু গুহা তো শেষ হয়েই গেল, তবে সে ত্রিভুজ গুহা কই? অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে শঙ্কর হঠাৎ কেমন আতঙ্ক উপস্থিত হলো। সে গুহার পথ হারিয়ে ফেলেনি তো? সর্বনাশ! সে বসে আতঙ্ক দূর করবার চেষ্টা করলে। ভাবলে না, ভয় পেলে তার চলবে না। স্থির বৃদ্ধি ভিন্ন এ বিপদ থেকে উদ্ধারের উপায় নেই। মনে পড়লে অ্যালভারেজ তাকে বলে দিয়েছিল, অপরিচিত স্থানে বেশি দূর অগ্রসর হওয়ার সময় পথের পাশে সে যেন কোনো চিহ্ন রেখে যায়, যাতে আবার সেই চিহ্ন দেখে ফিরতে পারে। এই উপদেশ সে ভুলে গিয়েছিল। এখন উপায়? টর্চের আলো চালতে আর ভরসা হচ্ছে না। যদি ব্যাটারি ফুরিয়ে যায় তবে নিরুপায়। গুহার মধ্যে অন্ধকার সূচিভেদ্য।
সে দুর্নিরীক্ষ অন্ধকারে একে পা অগ্রসর হওয়া অসম্ভব। পথ খুঁজে বার করা তো দূরের কথা। সারাদিন কেটে গেল। ঘড়িতে সন্ধ্যে 7টা। এদিকে টর্চের আলো রাঙা হয়ে আসছে ক্রমশ। ভীষণ গুমট গরম গুহার মধ্যে। তাছাড়া পানীয় জল নেই। পাথরের দেওয়াল বেয়ে যে জল চুঁয়ে পড়ছে তার আস্বাদ কষা, খার, ঈষৎ লোনা, আর পরিমাণও বেশি নয়। জিভ দিয়ে চেটে খেতে হয় দেওয়ালের গা থেকে। বাইরে অন্ধকার হয়েছে নিশ্চয়। 7:30 বাজল। 8টা, 9টা, 10টা। তখনও শঙ্কর পথ হাতড়াচ্ছে। টর্চের পুরনো ব্যাটারি জ্বলছে সমানে বেলা 3টে থেকে। এইবার সে এত ক্ষীণ হয়ে এসেছে যে শঙ্কর ভয়ে আরো উন্মাদের মতো হয়ে উঠল। এই আলো যতক্ষণ, তার প্রাণের ভরসাও ততক্ষণ। নতুবা রৌরব নরকের মধ্যে মহা অন্ধকারে পথ খুঁজে পাওয়ার আশা একদমই নেই। স্বয়ং অ্যালভারেজও পারত না। টর্চ নিভিয়ে ও চুপ করে একখানা পাথরের উপর বসে রইল। এ থেকে উদ্ধার পাওয়া যেতেও পারত যদি আলো থাকতো, কিন্তু অন্ধকারে সে কি করে এখন? একবার ভাবলে রাত্রিটুকু কাটুক না, দেখা যাবে। পরক্ষণে মনে হলো আর কি সুবিধা হবে। এখানে দিন রাত্রি সব সমান। অন্ধকারেই সে দেওয়ালে ধরে ধরে চলতে লাগলো। হায় হায়, কেন গুহায় ঢুকবার সময় দুটো নতুন ব্যাটারি সঙ্গে নেয়নি? অন্তত একটা দেখলেই। ঘড়ি হিসেবে সকাল হলো। গুহার চির অন্ধকার আলো জ্বালালো না। ক্ষুধা তৃষ্ণায় শরীর অবসন্ন হয়ে আসছে। বোধহয় এই গুহার অন্ধকারে ওর সমাধির অদৃষ্টে লেখা আছে, দিনের আলো আর দেখতে হবে না। অ্যালভারেজের বলি গ্রহণ করে আফ্রিকার রক্ত তৃষ্ণা মেটেনি, তাকেও চাই। 3 দিন 3 রাত্রি কেটে গেল। শঙ্কর জুতোর শুকতলা চিবিয়ে খেয়েছে। একটা আরশোলা কি ইঁদুর কি কাঁকড়া বিছে, কোনো জীব নেই গুহার মধ্যে যে সে ধরে খায়। মাথা ক্রমশ অপ্রকৃতিস্থ হয়ে আসছে। তার জ্ঞান নেই সে কি করছে বা তার কি ঘটছে। কেবল এইটুকু মাত্র জ্ঞান রয়েছে, সে তাকে এই গুহা থেকে যে করে হোক বেরোতেই হবে। দিনের আলোর মুখ দেখতেই হবে। তাই সে অবসন্ন নির্জীব দেহ অন্ধকারে হাতড়ে হাতড়েই বেড়াচ্ছে। হয়তো মরণের পূর্ব মুহূর্তে পর্যন্ত এরকম হাতড়াবে। একবার সে অবসন্ন দেহে ঘুমিয়ে পড়ল। কতক্ষণ পরে সে জেগে উঠল তা সে জানে না। দিন রাত্রি ঘন্টা ঘড়ি দণ্ড পল মুছে গিয়েছে এই ঘোর অন্ধকারে। হয়তোবা তার চোখ দৃষ্টিহীন হয়ে পড়েছে, কে জানে। ঘুমোবার পরে সে যেন একটু বল পেল। আবার উঠল, আবার চলল। অ্যালভারেজের শিষ্য সে। নিশ্চেষ্ট ভাবে হাত পা কোলে করে বসে কখনোই মরবে না। সে পথ খুঁজবে, খুঁজবে। যতক্ষণ বেঁচে আছে সে পথ খুঁজবে। আশ্চর্য, সে নদীটাই বা গেল কোথায়? গুহার মধ্যে গোলকদাঁধার ঘোরবার সময় জলধারাকে সে কোথায় হারিয়ে ফেলেছে। নদী দেখতে পেলে হয়তো উদ্ধার পাওয়াও যেতে পারে, কারণ তার এক মুখ যেদিকেই থাক, একটা মুখ আছে গুহার বাইরে। কিন্তু নদী তো দূরের কথা, একটা অতি ক্ষীণ জলধারার সঙ্গেও আজ 3 দিন পরিচয় নেই। জলের অভাবে শঙ্কর মরতে বসেছে। কথা লোনা বিশ্বাস জল চেটে চেটে তার জিভ ফুলে উঠেছে। তৃষ্ণা তাতে বেড়েছে ছাড়া কমেনি। পথের দেওয়াল
হাতড়ে শঙ্কর খুঁজতে লাগলো ভিজে দেওয়ালের গায়ে কোথাও শ্যাওলা জন্মেছে কিনা। খেয়ে প্রাণ বাঁচাবে না, তাও না, পথের দেওয়ালে সর্বত্র অনাবৃত। মাঝে মাঝে ক্যালসিয়ামের কার্বনেটের পাতলা সর পড়েছে। একটা ব্যাঙের ছাতা, কি শ্যাওলা জাতীয় উদ্ভিদও নেই। সূর্যের আলোর অভাবে উদ্ভিদ এখানে বাঁচতে পারে না। আরও একদিন কেটে রাত এলো। এত ঘোরাঘুরি করেও কিছু সুবিধা হচ্ছে বলে তো মনে হয় না। ওর মনে হতাশা ঘনিয়ে এসেছে। আরও সে কি চলবে? কতক্ষণ চলবে? এতে কোনো ফল নেই, এ চলার শেষ নেই। কোথায় সে চলেছে? এই গাঢ় নিকষ কৃষ্ণ অন্ধকারে, এই ভয়ানক নিস্তব্ধতার মধ্যে। উফ, কি ভয়ানক অন্ধকার, আর কি ভয়ানক নিস্তব্ধতা। পৃথিবী যেন মরে গিয়েছে। সৃষ্টিশেষের প্রলয় সোম সূর্য নিভে গিয়েছে। সেই মৃত পৃথিবীর জনহীন, শব্দহীন, সমহীন শ্মশানে সেই একমাত্র প্রাণী বেঁচে আছে। আর বেশিক্ষণ এরকম থাকলে সে ঠিক পাগল হয়ে যাবে। শেষ হলো আজকের নিবেদন চাঁদের পাহাড় দ্বিতীয় পর্ব। এই নিবেদন যদি ভালো লাগে অবশ্যই সবার মধ্যে ছড়িয়ে দেবেন আর একটি করে লাইক করে দিয়ে যাবেন। শঙ্করের চরিত্রে অর্কজ্যোতি পাল, ডিয়েগো অ্যালভারেস পার্থসারথী মুখার্জি, আলপুকার্কের ভূমিকায় অরিন্দম ভৌমিক, গল্প পাঠ, গল্পের সূত্রধর এবং পর্ব পরিচালনায় অনুভব মুখার্জি, সূত্র রচনা দিদিপ্রিয়া রায়, বিশেষ সহযোগিতায় সংঘমিত্রা তালুকদার, প্রচ্ছদ সোলাঙ্কি রায়, সহকারী ঐশী ভট্টাচার্য। আগামী সোমবার সাহিত্যের সেরা সময় ফিরে আসছে চাঁদের পাহাড়ের তৃতীয় এবং অন্তিম পর্ব নিয়ে। সঙ্গে থাকুন। নমস্কার।